আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সাম্প্রতিক জিকের এমসিকিউ ওয়ান শট ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসন্ন 25শে এপ্রিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রয়েছে, তাদের সুবিধার্থে, তাদের অনুরোধে আমরা আজকে সাম্প্রতিকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সেই সাথে প্রত্যেকটা এমসিকিউ বিস্তারিত যতটুকু পসিবল, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকো। আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও। আসন্ন যারা যুক্ত হয়েছে, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের গ্রুপে, যারা এখনো লাইভ ক্লাস সম্পর্কে অবগত নয়, সবাইকে লাইভটি শেয়ার করে দাও, যেন আজকে ক্লাস থেকে সবাই উপকৃত হতে পারে। ইনশাল্লাহ আজকে যেগুলো আলোচনা করব ক্লাসে তোমাদের পড়া শেষ হয়ে যাবে। প্রত্যেকটা টপিক, যে টপিকগুলো আমরা আলোচনায় আনবো, প্রত্যেকটা টপিকের যে গুরুত্বপূর্ণ আলোচনা পাশে, এগুলো সব আলোচনা করে দিব, ঠিক আছে? যাই হোক, ওকে, আমরা যে টপিকগুলো আলোচনা করব শুরুতে, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউর সাথে যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা আলোচনায় রাখবো। এবং আমি চাই তোমরা আমাদের এই এমসিকিউ সলভের পাশাপাশি আমি বলবো, কিন্তু তোমাদেরকেও বলার সুযোগ দিব। তোমরা কমেন্টে জানাবা কোনটার আনসার কোনটা, যেটা তোমার জানা রয়েছে এটা অবশ্যই উত্তরে বলবা। ওকে, কমেন্টে এটা অবশ্যই বলবা, তাহলে তোমার এই একসাথে তোমার নিজেরও প্রস্তুতি হয়ে গেল, রিভিশন হয়ে গেল। ওকে, যেটা জানা থাকবে সেটা অবশ্যই কমেন্টে বলবা। গোলাম রায়হান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও সবাই। সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবো। ওকে, আরফাত, ক্লাসটা শেয়ার করো, যারা যারা দেখতে পাচ্ছ ক্লাসটা শেয়ার করো। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আর্লি জানাও। তোমরা একটু দ্রুত রেসপন্স করতে হবে, তোমরা যত দ্রুত রেসপন্স করবা আমাদের আলোচনা তত দ্রুত শেষ হবে ইনশাল্লাহ। এখানে আমি তোমাদের বলে রাখি, সাম্প্রতিক জিকে আমরা, তোমরা হয়তো আমাদের পেজে ন্যাশনাল ইউনিভার্সিটি, সরি, অ্যানুয়াল মিশন টেস্ট নিয়ে সাজেশন নিয়ে ইংলিশেরও ক্লাস রেকর্ড দিয়েছি, রেকর্ড ক্লাস আপলোড করেছি, এবং জিকে সাজেশন নিয়েও একটা ক্লাস রেকর্ড আপলোড করেছি। ওখানে আমি বলেছি তোমার জিকে থেকে 20 নাম্বার আমরা জানি, 20-এর মধ্যে বাংলাদেশ বিষয়বলি, আন্তর্জাতিক বিষয়বলি, সাম্প্রতিক এবং মৌলিক বিষয়বলি, এই 4টা টপিক থেকে প্রশ্ন হয়। তবে বেশিরভাগ প্রশ্ন হয় হচ্ছে বাংলাদেশ বিষয়বলি থেকে, আর হচ্ছে সাম্প্রতিক থেকে। মৌলিক বিষয়বলি যেটা থাকে, মৌলিক বিষয় থেকে 2-1টা প্রশ্ন আসতে পারে, আর সাম্প্রতিক থেকে তোমার 3-4টা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো এই বছর সাম্প্রতিক থেকে আরো আসার সম্ভাবনা বেশি, কারণ সাম্প্রতিকের প্রশ্ন, তুমি যদি বিগত কয়েকটা কম্পিটিটিভ এক্সাম দেখো, দেখতে পাবা যে সাম্প্রতিকের প্রশ্ন হার বাড়তেছে। এরপর আন্তর্জাতিক আন্তর্জাতিক থেকে থাকবে 2-1টা, 3টা থাকতে পারে, 2টা থাকতে পারে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট সাম্প্রতিক জিকে, ওগুলো আলোচনা করার জন্য। আর তোমাদেরকে এক্ষেত্রে বলে রাখি, সাম্প্রতিক জিকের মধ্যে টপিক আসলে অনেক, চেষ্টা করব যেগুলো খুব ঘটনার সাথে, যে টপিকটা তোমার রিলেটেবল, যেটা তুমি পড়লে এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে তো মনে করো সাম্প্রতিক জিকে পুরা সম্পূর্ণ শেষ করা পসিবল না।
এখন হচ্ছে যে টপিকটা তোমার মোটামুটি অ্যাঙ্গেলের মধ্যে আছে, যেগুলো মোটামুটি একবার দেখলে পারবা, এই টাইপের টপিকগুলো দেখবা। আরেকটা বিষয়, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব বেশি কঠিন কোনো প্রশ্ন করে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের মতো যেরকম জিকে প্রশ্ন হয়, বাংলা বা ইংলিশ প্রশ্ন হয়, অত বেশি প্রশ্ন কঠিন করে না। তো সুতরাং চেষ্টা করবা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওগুলো দেখার জন্য। ওকে, রনি ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সাউন্ড ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তোমরা শুরুতে দেখতে পাচ্ছ যে টপিকটি, তা হচ্ছে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে কতটি কলেজ রয়েছে। দেখি এটা সবাই একটু কমেন্টে জানাও। দেখি বলো, তোমরা তো শনিবার, আগামী আজ বৃহস্পতিবার, শনিবারে তোমাদের পরীক্ষা। দেখি বলো, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশে বর্তমানে সারা দেশে কতটি কলেজ রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখি সবাই এটা কমেন্টে জানাও, এটার উত্তর কি হতে পারে। একটু দ্রুত কমেন্ট করো। একটু দ্রুত কমেন্ট করো, দেখি বলো এটা আনসার কি হবে। একজনে কমেন্ট করছে হচ্ছে কি সি, এটা হচ্ছে কি এইচ রিমন, ভেরি গুড। এটা উত্তর হচ্ছে কি 2257টি। এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা অবশ্যই মনে রাখবা। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে কতটি কলেজ রয়েছে? 2257টি। এখন তোমাদের এই টপিকের সাথে কোন কোন বিষয়গুলো জানতে হবে। দেখো, তুমি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, তোমাকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত বলতে যে টপিকগুলো প্রশ্নে আসতে পারে ওগুলো অবশ্যই জানতে হবে। তার মধ্যে কি, যেমন তোমাকে যদি প্রশ্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে, তখন হবে উত্তর দিবা 1992 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি তথ্য, হতে একটা পরীক্ষা শনিবার চলে আসতেও পারে। ঠিক আছে, 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে, এবং এটা প্রতিষ্ঠার পেছনে যার ভূমিকা ছিল সেটা হচ্ছে কি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। বেগম খালেদা জিয়া, তোমরা যারা ক্লাসটা করতেছো তারা কি করো, এটা নোট করে রাখো। প্রতিষ্ঠাতা, অর্থাৎ কিসের প্রতিষ্ঠাতা? জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা তোমরা ভর্তি পরীক্ষা দিবা, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে কি বেগম খালেদা জিয়া। তিনি হচ্ছে এটার প্রতিষ্ঠাতা, এবং কত সালে প্রতিষ্ঠা লাভ করে? 1992 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা অবশ্যই আসবে। আরেকটা তথ্য নোট করো এইটার সাথে রিলেট করে, সেটা হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল প্রধান কার্যালয় কোথায়? প্রধান কার্যালয় মনে রাখবা, প্রধান কার্যালয় হচ্ছে গাজীপুরে। প্রধান কার্যালয় কোথায়? গাজীপুরে। সবাই একটু লিখে রাখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় কোথায়? গাজীপুরে। ঠিক আছে, তাহলে এই তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। প্রথমত আমি বলছি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় কোথায়? গাজীপুরে, এবং এটা প্রতিষ্ঠা লাভ করে কত সালে? 1992 সালে। প্রতিষ্ঠাতা কে? তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে মোট কয়টি কলেজ রয়েছে? তখন উত্তর হবে কি 2257টি। এই তথ্যগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে, কারণ তুমি দিচ্ছ হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সুতরাং এটার সাথে রিলেট যে তথ্যগুলো তোমার জানা প্রয়োজন। আচ্ছা, ভেরি গুড। সজীব স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন ভাই, ফাস্ট করেন? হ্যাঁ, ফাস্ট করতেছি। তোমাদের যেহেতু পরশু পরীক্ষা, তোমরা আমি জানি পড়াগুলো পড়ে রিভিশন দিতে হবে আবার। তো আমি যতটুকু পারতেছি দ্রুত শেষ করার জন্য। আর আমি এখানে অনেকগুলো প্রশ্ন, প্রায় 30টা টপিক আলোচনা করবো। ওকে, এরপর দেখো নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে দেখো, একটু বুঝে ট্রাই করো। এখানে বলছে প্রধানমন্ত্রী, ঠিক আছে? দেখো প্রধানমন্ত্রী বললে দেখি উত্তর করে, এটা আনসার কি হবে? এটা উত্তর হচ্ছে কি বালেন্দ্র শাহ। মনে রাখবা তিনি হচ্ছে 40তম প্রধানমন্ত্রী। কততম? 40তম প্রধানমন্ত্রী। আমি আবারও বলছি, বালেন্দ্র শাহ হচ্ছে কি নেপালের কততম প্রধানমন্ত্রী? 40তম প্রধানমন্ত্রী। পরীক্ষা আসতে পারে তিনি কোন দল থেকে
নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। তার নির্বাচনী দলটা ছিল হচ্ছে কি আরএসপি, আরএসপি, ঠিক আছে, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। তার দলটার নাম হচ্ছে কি বলো, আরএসপি। তার দলের নাম কি, আরএসপি। তার দলের নাম হচ্ছে কি, আরএসপি। এটা খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য। তবে বেশিরভাগ তোমাদের প্রশ্ন আসলে এটাই আসতে পারে, প্রধানমন্ত্রী কে, বালেন্দ্র শাহ, মনে রাখবা তিনি কততম, 40তম প্রধানমন্ত্রী। ওকে, এবং তার দলটার নাম হচ্ছে কি আরএসপি, সংক্ষেপে মনে রাখবা, আরএসপি মনে রাখলে যথেষ্ট। তবে এখানে আরেকটা প্রশ্ন তোমাদের রয়েছে, সেটা হচ্ছে কি দেখো, রামচন্দ্র পৌডেল। যদি বলা হতো রাষ্ট্রপতিকে, আমি আবারও বলছি, যদি বলা হতো নেপালের রাষ্ট্রপতিকে, যদি প্রশ্ন হয় নেপালের রাষ্ট্রপতিকে, তখন হবে কি নেপালের রাষ্ট্রপতি বললে, নেপালের রাষ্ট্রপতি বললে উত্তর কি হবে, রামচন্দ্র পৌডেল হবে। এই দুইটা তথ্য অবশ্য মনে রাখবা। আর আমরা জানি 2025 সালে যে নেপালে যেই বিক্ষোভটি হয়েছিল, সরি গণ অভ্যুত্থান, 2 দিনের গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে, এই 2024 সরি গণ অভ্যুত্থানে, 2 দিনের গণ অভ্যুত্থানে নেপালে যে আন্দোলন হয়েছে, অভ্যুত্থানে যে সরকারের পতন হয়, ওই সরকারের নাম হচ্ছে কি দেখো, স্বৈর শাসকের নাম কেপি শর্মা ওলি। তাহলে যদি বলা হয় নেপালে কোন সরকারের পতন হয়, তাহলে উত্তর হবে কি কেপি শর্মা ওলি, মনে রাখবা, কেপি শর্মা ওলি। তাহলে আমাদের এই প্রশ্নের 3টা তথ্য। প্রথমত হচ্ছে কি নেপালের প্রধানমন্ত্রী, উত্তর প্রশ্ন করলে উত্তর কি হবে, বালেন্দ্র শাহ। আর যদি প্রশ্ন করে নেপালের রাষ্ট্রপতিকে, তাহলে উত্তর হবে কি রামচন্দ্র পৌডেল। আর একটা প্রশ্ন, বালেন্দ্র শাহ কততম প্রধানমন্ত্রী, 40তম প্রধানমন্ত্রী, তার দলের নাম হচ্ছে কি আরএসপি। আর যদি প্রশ্ন হয় নেপালে পতন হওয়ার সরকারের নাম কি, তাহলে উত্তর হবে কি কেপি শর্মা ওলি। ভেরি গুড, এটা একটু মনে রাখবা। যারা কমেন্ট করতেছো, একজনের সঠিক উত্তর করছে। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা একটু জানাও। বুঝতেছো তোমরা? স্যার বুঝতেছি, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড। একটু দ্রুত শেয়ার করো, যারা ক্লাসটা দেখতেছো দ্রুত শেয়ার করো, তোমাদের কাজ হচ্ছে দ্রুত শেয়ার করা। যত বেশি শেয়ার করবা, তোমাদের ফ্রেন্ডরা বিষয়টা সম্পর্কে জানতে পারবে, তথ্যগুলো পাবে, ইনশাআল্লাহ সবার জন্য উপকার হবে। ঠিক আছে, তোমরা যত শেয়ার করবা আমাদের ক্লাস নিতে তত ভালো লাগবে, আমরা আরো তোমাদের ভালো ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ঠিক আছে, ওকে, একটু দ্রুত শেয়ার করো। রাজু চৌধুরী, সাচ এ গুড ক্লাস, সো গুড এ ক্লাস, ভেরি গুড। তোমার দুইটা স্ট্রাকচারে রাইট। ঠিক আছে, এটা সো সাচের ইউজ করছো তুমি কমেন্টের মধ্যে। আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্নটা একটু দেখো। 3 নম্বর প্রশ্নটা দেখি সবাই উত্তর কে কি করতে পারবা, দেখি কমেন্টে বলো। বর্তমানে বাংলাদেশ মন্ত্রিসভায়, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100% লিখে রাখো, এই জায়গা থেকে প্রশ্ন আসবে। বর্তমানে বাংলাদেশ মন্ত্রিসভায়, অর্থাৎ আমি বলছি না প্রশ্ন এটা আসবে, মন্ত্রিসভা থেকে প্রশ্ন আসবে। আমি আলোচনা করে দিব মন্ত্রিসভা যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো আলোচনা করে দিব। আগে দেখো, বাংলাদেশ মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী কয়জন, দেখি কমেন্টে জানাও। একজনে বলছে নাজিব বিন আনাম, উত্তর করছে যে 4 নাম্বার 28 জন। আর এমডি আকিব উত্তর করছে 25 জন। বাকিরা একটু জানাও। আর রিমন উত্তর করছে 25 জন, ভেরি গুড। নুসরাত ইসলাম ইবা 25 জন, সি, ভেরি গুড। শাহাদাত আশিক, বুঝতেছি স্যার, থ্যাংক ইউ ক্লাস বোঝার জন্য, ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তোমাদেরকে। আচ্ছা, এখানে দেখি বলো, তাহলে বর্তমানে বাংলাদেশ মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী কয়জন, এটার উত্তর হচ্ছে 25 জন। একটু খেয়াল করো, বর্তমানে বাংলাদেশ মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী কয়জন, 25 জন, উত্তর 25 জন। যদি বলা হতো প্রতিমন্ত্রী কয়জন, দেখো, যদি বলা হতো প্রতিমন্ত্রী বললে হচ্ছে কয়জন, 23 জন। আমি আবার বলছি, পূর্ণমন্ত্রী বললে উত্তর হবে কয়জন, 25 জন। আর প্রতিমন্ত্রী বললে 23 জন। দেখো, পূর্ণমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী কয়জন, একজন, অবশ্য সহজ কথা। তার পূর্ণমন্ত্রী হচ্ছে কয়জন, 25 জন। আর প্রতিমন্ত্রী কয়জন, 23 জন, টোটাল হচ্ছে 49 জন। যদি প্রশ্ন করা হয় মন্ত্রিসভায় মোট সদস্য কয়জন, মন্ত্রিসভায় মোট সদস্য বললে উত্তর হবে কি 49 জন। এটা অবশ্য মাথায় রাখবো। দেখো, পরীক্ষায় আসুক না আসুক, এই তথ্যগুলো তোমার জানতে হবে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। আমার মন্ত্রিসভায় কয়জন আছে, কে কে আছে, বিষয় এটাও যদি না জানি, পড়াশোনা করা না করা সমান হয়ে যায় অনেক ক্ষেত্রে।
দেখো তাহলে আমাদের প্রধানমন্ত্রী একজন, পূর্ণমন্ত্রী কয়জন, 25 জন, আর হচ্ছে প্রতিমন্ত্রী হচ্ছে কয়জন, 23 জন, টোটাল কয়জন, 49 জন। এই বিষয়টা মাথায় রাখবা। আর একটা তথ্য মাথায় রাখবা, নারী মন্ত্রী খেয়াল রাখবা, পরীক্ষায় আসতে পারে। নারী মন্ত্রী হচ্ছে 3 জন। নারী মন্ত্রী কয়জন, 3 জন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, তা হলো টেকনোক্রেট মন্ত্রী। বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করি আগে, শব্দটা একটু লেখো, টেকনোক্রেট মন্ত্রী। টেকনোক্রেট মন্ত্রী হচ্ছে 3 জন। টেকনোক্রেট মন্ত্রী 3 জন। এখন প্রশ্ন হচ্ছে টেকনোক্রেট মন্ত্রীটা বিষয়টা কি? দেখো এখানে টেকনোক্রেট মন্ত্রী বলতে যারা অন্যান্য সংসদ সদস্য মন্ত্রীর মতো এখানে বাকি যত মন্ত্রী আছে সবগুলো হচ্ছে কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে, ওকে। আর টেকনোক্রেট মন্ত্রী হচ্ছে যারা ভোটে নির্বাচিত হওয়া ছাড়া যারা মন্ত্রী, অর্থাৎ যাদের দক্ষতা বেশি, স্কিল বেশি, তাদেরকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সুপারিশ ক্রমে তাদেরকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়। এই ধরনের মন্ত্রীদেরকে বলা হয় টেকনোক্রেট মন্ত্রী। এই ধরনের মন্ত্রীদেরকে বলা হয় টেকনোক্রেট মন্ত্রী, ওকে। তারা সংসদে উপস্থিত হতে পারবে, সংসদ অধিবেশনে বসতে পারবে, মন্ত্রী পরিষদের বৈঠকে বসতে পারে, কিন্তু সরকারের যত সুবিধা আছে সবগুলো নিতে পারবে, সরকারি মন্ত্রীদের যে সুবিধা সবগুলো পাবে। কিন্তু টেকনোক্রেট মন্ত্রীরা কখনো আইন প্রণয়নে ভোট দিতে পারে না। যেটা আমরা সংসদে যে আইনগুলো হয়, আইনের মধ্যে যে ভোটটা হয়, এই ভোটগুলো দিতে পারবে না কে? টেকনোক্রেট মন্ত্রী, ওকে। তাহলে টেকনোক্রেট মন্ত্রী কয়জন? 3 জন, খেয়াল রাখবা। আর নারী মন্ত্রী হচ্ছে কয়জন? 3 জন। আর যদি বলা হয় প্রধানমন্ত্রী আমরা জানি একজন, মন্ত্রীর মধ্যে নারী মন্ত্রী কয়জন রয়েছে? 3 জন রয়েছে, ঠিক আছে। আর একটা বিষয় খেয়াল রাখবা, নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? সংরক্ষিত নারী আসন হচ্ছে কয়টি? 50টি। সংরক্ষিত নারী আসন বললে কয়টি? 50টি। তাহলে যদি বলা হয় বাংলাদেশের মন্ত্রিসভার মোট সদস্য কয়জন? মোট বললে 49 জন, ওকে। টেকনোক্রেট মন্ত্রী 3 জন, নারী মন্ত্রী 3 জন। এই বিশেষ তথ্যগুলো মনে রাখবা। আচ্ছা, একটু দ্রুত শেয়ার করো যারা যারা ক্লাসটা করতেছো। আমরা এরপরে, আচ্ছা এই টপিকটা একটু নোট করে রাখো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার মনে হয় এগুলো নোট করে রাখবা। এখানে যা আলোচনা করছি সবগুলো ইম্পর্টেন্ট, চেষ্টা করো নোট করে রাখার জন্য। আগামীতে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে যোগ দিবেন জাহেদ হাসান। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনারা টেকনোক্রেট মন্ত্রী, যার স্কিল ভালো তাকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে নেওয়া হবে। তোমাকেও নিতে পারে, ঠিক আছে। তুমি যদি স্কিলফুল হও তোমাকেও নিতে পারে, প্রস্তুত থাকো। আচ্ছা একটা বিষয় বলি, টেকনোক্রেট মন্ত্রীটা নিতে পারে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ, এটা হচ্ছে সংবিধানের 56 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আচ্ছা এগুলো এত কঠিন প্রশ্ন আসবে না, সংবিধান থেকে এত ডিপের প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা নাই, ওকে। তাহলে পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা একটু দেখো, পরের প্রশ্ন দেখে উত্তর করো। প্রথম 4 নম্বর প্রশ্নটা একটু উত্তর করো। তোমরা যারা কমেন্ট করতেছো অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে নাম্বারটা বলবা, ওকে। নাম্বার ছাড়া কমেন্ট করবে না। যেমন 4 নাম্বার দেখি বলো, ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতাকে? এখানে প্রশ্ন করা হচ্ছে ধর্মীয় নেতা, একটু বিষয়টা খেয়াল রাখবা। ধর্মীয় নেতা বললে কে হবে? আর যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলে তখন কিন্তু উত্তর আরেকটা। এখানে বলা হচ্ছে ধর্মীয় নেতা। দেখি উত্তর করো সবাই, নাম্বার দিয়ে উত্তরটা করবো, ওকে। একটু দ্রুত কমেন্টে জানাও এটার। দেখি বলো, ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা কে? আমরা জানি ইরান হচ্ছে কি এখন বর্তমান রাজনীতির গুরুত্বপূর্ণ একটি দেশ। এখানে অনেকে কমেন্ট করছে। সজীব উত্তর করছে 3, গোলাম রায়হান 4 আনসার, মুস্তাফা হোসেন কমেনি, তারপর ওবি, মুশফিকুর রহমান মাসুম, আইমন আহমেদ, জিয়াউল হক মুন্না। জিয়াউল হক মুন্না উত্তরটা ভুল করছো। দেখো তোমরা এখানে দেখো, এই প্রশ্ন অনেকে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতাকে, এই আয়াতুল্লাহ খোমেনির নামটা দেখে এটা দাগায় দিবে। দেখো উনি মারা গেছে কিছুদিন আগে, আমরা জানি তিনি বোমা হামলায় কি হয় মারা যায়। সুতরাং এটা এখন নাই, এটা ভুলেও দাগাবো না আয়াতুল্লাহ খোমেনি।
এটা উত্তর হচ্ছে মুস্তাবা হুসাইনি কমেনি। মুস্তফা, এটা মনে রাখবা নামটা, মুস্তাবা হুসাইনি কমেনি। ওকে। আর যদি প্রশ্ন করা হতো ইরানের বর্তমান ধর্মীয়, এটা প্রশ্ন হয়েছে ধর্মীয় নেতাকে, আর যদি প্রশ্ন করা হতো রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্টকে, তখন হবে উত্তর হবে মাসুদ পেজেশকিয়ান। মনে রাখবা, প্রেসিডেন্ট বললে অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট বললে কি হবে? মাসুদ পেজেশকিয়ান হবে। ওকে। আর যদি বলে ধর্মীয় নেতাকে, তখন উত্তর হবে মুস্তাফা হুসাইন কমেনি। তাহলে একটা প্রশ্ন থেকে আমরা দুইটা তথ্য শিখতে পারলাম। আমি আবারও বলছি, যদি বলে ধর্মীয় নেতাকে তাহলে কি হবে? মুস্তাফা হুসাইনি কমেনি। আর যদি বলে প্রেসিডেন্ট তখন হবে কি? মাসুদ পেজেশকিয়ান। ওকে। এইটা তো অন্তত মনে থাকবে, মাসুদটা, এই নামটা মনে রাখবে। ওকে। তারপর দেখো ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারকে। দেখি 5 নম্বরটা উত্তর করো, একটু দ্রুত করো। 5 নম্বরটা উত্তর করো, দ্রুত করো। 5 নম্বরটা উত্তর করো। তৌহিদ হুসাইন রূপম উত্তর করেছে যে 5 এর আনসার 3। বাকিরা একটু দ্রুত বলো। জান্নাতি আক্তার 4 এর আনসার কত? 3। হ্যাঁ, এটা রাইট। মাহবুবা তাবাসসুম 5 এর আনসার সি। মুশফিকুর রহমান সি। তারপরে তোমরা এখানে যারা যারা কমেন্ট করেছো সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। এখন আমি যদি তোমাদেরকে বলি, দেখো ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার কে? স্পিকার বলা হচ্ছে, ঠিক আছে, তখন উত্তর হচ্ছে কি? হাফিজউদ্দিন আহমদ। এখন যদি বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদের, বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে? দেখি কমেন্ট করো। ডেপুটি স্পিকার, ডেপুটি যদি বলা হয় ডেপুটি স্পিকার কে? দেখি বলো, বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে? একটু দ্রুত কমেন্টে জানাও। 5 এর, আমি আবারও বলছি, স্পিকার বললে হাফিজউদ্দিন আহমদ, এটা সবাই পারতেছো তোমরা, ঠিক আছে। যদি প্রশ্ন করা হয় ডেপুটি স্পিকার কে, তখন উত্তর কি হবে? একটু দ্রুত বলো। ডেপুটি স্পিকার গোলাম রায়হান কমেন্ট করেছে কাইসার না বেস্টার, কাইসার কামাল, পুরা নামটা বলতে, অথবা অপশন দিলে হয়ে যায়। 5 এর আকিব উত্তর করছে 5 এর 4। না, 5 এর স্পিকার বললে 4, সরি 5 স্পিকার বললে 3, আর ডেপুটি স্পিকার বললে এখানে বলা হচ্ছে স্পিকার, তাহলে উত্তর হবে কি? হাফিজউদ্দিন আহমদ, মেজর, উনি মেজর উপাধি, খেয়াল রাখবা। আর যদি বলা হয় ডেপুটি স্পিকার হলে, হ্যাঁ, ডেপুটি স্পিকার হলে ব্যারিস্টার কাইসার কামাল, খেয়াল রাখবা। ডেপুটি স্পিকার হলে ব্যারিস্টার কাইসার কামাল হবে। আরেকটা বিষয়, আমাদের যে এখন বর্তমান স্পিকার রয়েছে, তার উপাধির মধ্যে, তার পদবীর মধ্যে দেখবা একটা পদবী রয়েছে হচ্ছে, আমরা জানি মেজর, তিনি মেজর, আবার হচ্ছে তিনি বীর মুক্তিযোদ্ধা, এতটুকু আমরা জানি। কিন্তু তার যে পদবী যেটা রয়েছে এটা হচ্ছে বীর বিক্রম। সবাই এটা একটু মুখস্থ রাখবা, বীর বিক্রম। তিনি কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ রণাঙ্গনের এখান থেকে তিনি কি পেয়েছে? বীর বিক্রম পদবিটা লাভ করেছে, উপাধিটা পেয়েছে মেজর। তিনি মেজরে ছিলেন প্লাস বীর বিক্রম, এটা অবশ্য মনে রাখবা। তিনি প্রশ্ন এমন হতে পারে, আমাদের জাতীয় সংসদ স্পিকার যিনি রয়েছে তিনি কোন পদবী, তার পদবী কোনটি, বীর বিক্রম, বীরুত্তম নাকি বীরশ্রেষ্ঠ, এই ধরনের প্রশ্ন হতে পারে। সুতরাং এটা মনে রাখবা কিভাবে বীর বিক্রমটা মুখস্থ করে ফেলবো। ওকে। আর ডেপুটি স্পিকার বললে ব্যারিস্টার কাইসার কামাল। আর একটা প্রশ্ন, যদি প্রশ্ন করা হয় স্পিকার, বর্তমান স্পিকার কততম? দেখো একদম সহজ বিষয়টা, এখানে কি বলা হচ্ছে? ত্রয়োদশ জাতীয় সংসদ স্পিকার না, ত্রয়োদশ হলে অবশ্যই তিনি কততম হবে? 13তম। তিনি 13তম, ঠিক আছে, একদম সহজ। মানে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ দিটা মনে রাখতে পারি ইজিলি। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সবাই বুঝছো কিনা একটু জানাও। সবাই বুঝতে ডান লিখো, দ্রুত ডান লিখো, এবং তোমরা ক্লাসটা শেয়ার করো, দ্রুত ক্লাসটা শেয়ার করো। আমাদের টপিক 5টা শেষ, আরো 25টা টপিক আলোচনা করব, ঠিক আছে। একটু দ্রুত শেয়ার করো, তোমরা কমেন্ট করো, কমেন্টে একটু জানাও, দ্রুত জানাবে যে স্যার দেরি করে আসে, অনেক কিছু মিস করছি। লেট করলে তো সব মিস করবাই।
আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই ডান লিখতেছো, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যদি ডান লিখো তাহলে আমি বুঝতে পারতেছি তোমাদের বোঝা হচ্ছে সবকিছু। আচ্ছা, নোট করবা অবশ্যই, টপিকগুলো নোট করবা, নোট না করলে ভুলে যাবা। যেহেতু ক্লাসটা আমরা রেকর্ডে রাখবো না, সুতরাং এটা নোট করবা, ওকে। এরপর যে টপিক দেখো, স্বাধীনতা পদক 2026 লাভ করে কতজন ব্যক্তি, দেখি উত্তর করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এটা রিসেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। দেখি বলো, স্বাধীনতা পদক 2026 লাভ করে কতজন ব্যক্তি, 2026 সালে কতজন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়, দেখি উত্তর করো সবাই। 6 নম্বর প্রশ্নটা উত্তর করো, দ্রুত উত্তর করো। 6 নম্বর প্রশ্নটা দ্রুত উত্তর করো, 6 দিয়ে উত্তর করো। পরীক্ষায় মাস্ট, মানে আমার যদি ভুল না হয় ইনশাল্লাহ, স্বাধীনতা পদক এবং 21শে পদক এই দুইটা থেকে 100% প্রশ্ন তুমি কমন পাবা। স্বাধীনতা পদক, 21শে পদক এই দুইটা থেকে 100% তোমার প্রশ্ন কমন আসবে। 6 আনসার গোলাম রায়হান উত্তর করছে 6 আনসার 2, 6 আনসার 2 হবে, হয়নি। তারপর রিমন আনসার করছে 6 আনসার 4, নিলয় দাস 6 আনসার 3, তামান্না 6 আনসার 3, হচ্ছে না। গোলাম রায়হান 15 জন, একটু দ্রুত কমেন্ট করবা তোমরা। টপিকটা দেখার সাথে সাথে যাদের জানা আছে তারা রাইট অ্যান্সার করছে। আচ্ছা দেখো, হাবিবা কমেন্ট করেছে 6 আনসার 4, ভেরি গুড। দেখো এখানে দেখো, স্বাধীনতা পদক 2026 সাল লাভ করে কতজন ব্যক্তি, 2026 লাভ কতজন, এটা হচ্ছে উত্তর হচ্ছে কি 15 জন। এটা 100% পরীক্ষায় চলে আসতে পারে, এটা একদম মুখস্থ করে ফেলো। কয়জন? 15 জন। যদি বলা হয় প্রতিষ্ঠান, দেখো এখানে শুধু যে ব্যক্তিকে পদক দেওয়া হয় তা না, প্রতিষ্ঠানকে দেওয়া হয়। যদি বলা হয় কতজন, কতটি প্রতিষ্ঠান, তখন উত্তর হবে 5টি। তখন কয়টি? 5টি। তাহলে টোটাল যদি আমরা হিসাব করি 15 প্লাস 5 যোগ কত হচ্ছে 20। তাহলে যদি বলা হয় স্বাধীনতা পদক দেওয়া হয় 26-এ কতজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে, তখন উত্তর হবে কত? 20। ওকে। আর যদি বলা হয়, এটা আসলে টোটাল আসে না, আসে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কতজন ব্যক্তিকে, বেশিরভাগ প্রশ্ন হয় কি দিয়ে? ব্যক্তি দিয়ে, এই জন্য আমি ব্যক্তির প্রশ্নটা আগে এনেছি। স্বাধীনতা পদক 2026 লাভ করে কতজন ব্যক্তি, তখন উত্তর হবে কয়জন? 15 জন দিবা। ওকে। প্রতিষ্ঠান বললে 5 জন, জাস্ট এতটুকু মনে রাখো। 21শে পদক 2026 লাভ করে কতজন ব্যক্তি, দেখো 21শে পদক এবং স্বাধীনতা পদক দুইটার মধ্যে কনফিউজ যেন না হয়, খেয়াল রাখবা। স্বাধীনতার ক্ষেত্রে 15 জন, আর 21শে পদকের ক্ষেত্রে হচ্ছে কয়জন? 9 জন। আবার একটু মনোযোগ দিয়ে দেখো, স্বাধীনতার ক্ষেত্রে হচ্ছে কি 15 জন, আর 21শে পদক বললে কয়জন? 9 জন। আর 21শে পদকের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানকে কি দেওয়া হয়? 21শে পদক দেওয়া হয়, সেটা হচ্ছে কি একটি। আমরা যে ওয়ারফেস ব্যান্ড বলি, ওয়ারফেস ব্যান্ড সঙ্গীত দল, এই সঙ্গীত দলকে কি দেওয়া হয়? 21শে পদক দেওয়া হয়। ঠিক আছে। তাহলে 21শে পদক দেওয়া হয় কতজন ব্যক্তিকে? ব্যক্তি বললে 9 জন, আর প্রতিষ্ঠান বললে কয়টি? একটি, সেটা হচ্ছে কি সঙ্গীত দল। ওয়ারফেস যেটা ব্যান্ড রয়েছে ওইটাকে 21শে পদকটি দেওয়া হয়। এখন প্রশ্ন হতে পারে, যদি কঠিন করে প্রশ্ন, দেখো যদি প্রশ্ন কঠিন করে, তখন স্বাধীনতা এবং 21শে পদক এই দুটি পদক প্রবর্তন করে কে? এই দুটি পদক প্রবর্তন করে কে বললে, অপশনে যদি খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকে, তাহলে অবশ্যই তোমরা কনফিউজ হয়ে যাবা। উত্তর কি বেগম খালেদা জিয়া দিবা নাকি জিয়াউর রহমান দিবা? এই দুইটার মধ্যে কনফিউজ বেশি হয়ে যাবা। এক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, 21শে পদক এবং স্বাধীনতার পদক এগুলো তো বেগম খালেদা জিয়ার আমলের চালু করার কথা না, এগুলো অনেক আগে হয়েছে। ঠিক আছে। তার মানে সহজে মাথা রাখবা, যেহেতু এটা আগের, সুতরাং
এটা হচ্ছে 1976 সালে, আমার যদি বললাম 1976 সালে এই পুরস্কারগুলো প্রবর্তন করা হয়, এবং এগুলোর প্রবর্তক ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 76 নাকি 78, এটা আমার শিওর মনে পড়ছে না এখন। এটা প্রেসিডেন্ট মনে রাখবা, স্বাধীনতা পদক এবং 21 পদক এটা প্রবর্তন করে কে? প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওকে, এটা আসতে পারে, এটা আসতে পারে। ওকে, এতটুক নোট করা হয়েছে কিনা একটু সবাই জানাও, একটু দ্রুত ডান লিখো যদি বোঝা হয়ে থাকে। আমাদের 7টা টপিক শেষ, আরো 23টা টপিক রয়েছে। 6 এর আনসার মাহবুবা কমেন্ট করে, 6 এর আনসার 4। ভেরি গুড। জিয়াউল হক মুন্না। 7 এর আনসার 2, 7 এর আনসার 2। ভেরি গুড, ওয়েল ডান। তোমরা একটু দ্রুত শেয়ার করো ক্লাসটি। হ্যাঁ, রিমন একজন কমেন্ট করে বলছে 1977 সাল হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরটা 77 সাল হবে, তুমি যেহেতু শেয়ার হয়ে বলছো ওইটাই ধরে নিলাম আপাতত। ওকে, আচ্ছা, তবে এত কঠিন সাল থেকে খুব একটা তোমাদের ন্যাশনাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে না। এরকম সিম্পল টপিক গুলো থেকে আসলে প্রশ্ন আসে তোমাদের, ঠিক আছে? একদম সিম্পল ব্যক্তি থেকে প্রশ্ন আসবে, যে প্রতিষ্ঠান থেকে কতটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, এত ডিপ প্রশ্ন ন্যাশনাল ভর্তি পরীক্ষায় সাধারণত আসে না। ওকে স্যার, ক্লাস শেষে কি পিডিএফ দিবেন? আগে ক্লাসটা শেষ করো, পিডিএফ এর কথা চিন্তা কেন করতেছো? আগে ক্লাসটা ভালো করে শেষ করো, দ্রুত সবাই শেয়ার করে দাও, ক্লাসটা দ্রুত শেয়ার করো। আচ্ছা, এরপরে যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে, প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে কে 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখি সবাই বলো, প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে কে 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করে? প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে কে 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করছে, মানে 2বার পাইছে। এখন এটা কে বলো? ডক্টর মোহাম্মদ ইউনূস, কবি জসিমউদ্দিন, এম জে উসমানী, এজ উসমানী, নাকি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী? আনসার কি হবে দেখি বলো, 8 নাম্বারটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেহেতু স্বাধীনতা পুরস্কার 2বার পাইছে সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখি 8 এর আনসার গোলাম রায়হান। ভেরি গুড গোলাম রায়হান, তোমার বেশিরভাগ আনসারই তুমি শিওর হয়ে দিচ্ছ। ভেরি গুড, এবং তোমার রাইট হচ্ছে সবগুলা। রিমন, ভেরি গুড। 8 এর আনসার উত্তর কি হবে বলো? প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে কে 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করে? এটা উত্তর হবে হচ্ছে কি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এটা মাথায় রাখবার, ডক্টর কে? জাফরুল্লাহ চৌধুরী কি পায়? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এই ডাক্তারটা মাথায় রাখলে হবে। জাফরুল্লাহ চৌধুরী কি পায়? প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করে, ঠিক আছে? সমাজ সেবার জন্য লাভ করে। এরপর দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে? বা এটা যদি না জানো, তুমি ভর্তি পরীক্ষা দিতে যাওয়াটা লস। তুমি যদি এই প্রশ্নটা দিতে না জানো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে, এই প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? দেখি বলো, এটা উত্তর কে হবে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হবে? এটা হবে না। কেন? কারণ হচ্ছে তিনি হচ্ছে আচার্য, তিনি চ্যান্সেলর, আর উপাচার্যের ইংলিশ হচ্ছে কি? ভাইস চ্যান্সেলর, ঠিক আছে? ভিসি আমরা বলি। আমাদের প্রশ্ন ভিসি থেকে করছে। চ্যান্সেলর অবশ্যই কে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যত চ্যান্সেলর রয়েছে বিশ্ববিদ্যালয়ের সবগুলোর, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছে কি? চ্যান্সেলর, আচার্য। এখন প্রশ্ন হচ্ছে উপাচার্য কে? তাহলে অনেকেই দেখিও, তোমরা এহসানুল হক মিলন, তোমরা কিছু স্টুডেন্ট থাকে অনেক সহজ সরল, ওরা চিন্তা করবে যে মিলন নামটা ফেসবুকে অনেক বেশি দেখছি, তাইলে হতে পারে হাসানুল হক মিলনেই, শিক্ষামন্ত্রী মিলনেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হতে পারে, এটা ঢাকায় চলে আসবে। আর অপশন গুলা
ট্রাই করে দেখবে না, মানে অন্য অপশন গুলো টেস্ট করে দেখবে না, এই মিলনটাকে দেখে মানে এত সহজ সরল হিসেবে এটা উত্তর করে চলে আসবে, কিন্তু এটা উত্তর না। ওকে, তিনি শিক্ষামন্ত্রী। মাথায় রাখবা। আরেকটা বিষয়, ববি হাজ্জাজ, আমরা কিন্তু এহসানুল হক মিলনকে শিক্ষামন্ত্রী হিসেবে সবাই জানি, কিন্তু প্রতিমন্ত্রী কে এটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না স্টুডেন্টরা। দেখবা প্রতিমন্ত্রী, ইনি হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী, খেয়াল রাখবা শিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষা প্রতিমন্ত্রী কে? ববি হাজ্জাজ। খেয়াল রাখবা শিক্ষা প্রতিমন্ত্রী কে? ববি হাজ্জাজ। আর যদি বলে শিক্ষামন্ত্রী তাহলে তো এহসানুল হক মিলনটা সবাই জানি, আর রাষ্ট্রপতিটা বলতে হচ্ছে না। তাহলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি। দেখো অপশন টেস্ট করতে হবে তোমাকে পরীক্ষার হলে, তুমি শুধু যে অ্যানুয়াল এডমিশন টেস্ট বলে তা না, তুমি যত কম্পিটিটিভ এক্সাম আছে তুমি যত বেশি অপশন টেস্ট করতে পারবা তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তত বাড়বে। আমরা অনেক স্টুডেন্টরা কি করি, সারা দিন পড়ি কিন্তু পরেও ভালো একটা রেজাল্ট করি না, চান্স পাই না। এটার কারণ হচ্ছে অপশন টেস্ট করতে না পারা, অ্যানালাইসিস করতে না পারা। তোমাকে তোমার সব প্রশ্ন যে তুমি যা পড়ছো তা থেকেও প্রশ্ন করবে তা না, এর বাইরে থেকেও প্রশ্ন করতে পারে। সুতরাং যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমাকে অপশন টেস্ট করার যে একটি স্কিল, এটা ডে বাই ডে বাড়াতে হবে। তাহলে দেখো তিনটা অপশন বাদ গেল, তাহলে উত্তর কি হচ্ছে বলো? এস এম আমানুল্লাহ। এস এম আমানুল্লাহ তিনি 12তম, তিনি 12তম, তিনি 12তম উপাচার্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কততম? 12তম। তার নাম কি বলো? এ এস এম আমানুল্লাহ। নামটা একটু লম্বা, এ এস এম আমানুল্লাহ। সবাই এটা মনে রাখবা, এস এম আমানুল্লাহ কততম উপাচার্য? 12তম উপাচার্য। ওকে, একজন কমেন্ট করছে আমিও সহজ সরল। হ্যাঁ, সবাই সহজ সরল এখানে, ঠিক আছে? তোমরা যারা ক্লাস করতেছো সবাই সহজ সরল। আচ্ছা দেখো এরপর টপিকটা একটু দেখি আমরা, এটা হয়েছে কিনা একটু বলো সবাই, হলে এটা একটু ডান লিখো। আমাদের 9টা প্রশ্ন অলরেডি শেষ। আচ্ছা এরপরে দেখো একটু তোমরা শেয়ার করে দাও। তোমরা দেখো তোমাদের জন্য এই ক্লাসটা নেওয়া, ঠিক আছে? একটা স্লাইড রেডি করা এই গরমের মধ্যে যে ক্লাস নেওয়া, এটা খুব কঠিন একটা বিষয়, ঠিক আছে? যত সহজ মনে হয় তত সহজ না। তোমাদের সুবিধার্থে ফ্রি লাইভ ক্লাসটা নিচ্ছি। তোমাদের আগ্রহ থাকলে আমরা আরো বেস্ট সার্ভিস দিতে তোমাদের জন্য প্রস্তুত। তো সবকিছু তোমাদের জন্য, ওকে? সুতরাং চেষ্টা করো, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে লাইভটি একটু শেয়ার করে দেওয়ার জন্য। তোমাদের শেয়ারের মাধ্যমে আমাদের এঙ্গেজমেন্টও বাড়বে এবং আমাদের তোমাদের যে ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারাও ক্লাসটা দেখে উপকৃত হবে। ওকে, আরেকটা বিষয় খেয়াল রাখবা। আচ্ছা দেখো, নারী শিক্ষায় স্বাধীনতা পদক লাভ করে, এটা মনে করো পরীক্ষায় চলে আসছে। দেখো এটা পরীক্ষায় চলে আসছে কেন? এটা অপশন দেখি তুমি পারবা, দেখি বলো তো। তুমি যদি খুব বেশি সহজ সরল না হও, এটা সহজে অপশন দেখে উত্তর করতে পারবা, ঠিক আছে? দেখো নারী শিক্ষায় স্বাধীনতা পদক লাভ করে কে? একদম চোখ বন্ধ করে কে হবে? গণতন্ত্রের মা, আমরা যার উপাধি বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে কি নারী শিক্ষায় কি বলছে? দেখো নারী শিক্ষায় স্বাধীনতা পদক লাভ করে। এখানে আরেকটা খেয়াল রাখবো, গণতন্ত্র। তিনি যে শুধুমাত্র আসলে নারী শিক্ষার জন্য স্বাধীনতা পদক পেয়েছে তা না, গণতন্ত্র জন্য কি পেয়েছে? গণতন্ত্র প্লাস নারী শিক্ষায় স্বাধীনতা পদক লাভ করেছে কে? বেগম খালেদা জিয়া। এখানে স্বাধীনতা 21শে পদক না, খেয়াল রাখবা। স্বাধীনতা পদক লাভ করে কে? বেগম খালেদা জিয়া। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা খুব বেশি। আশা করি এটা আসলে তোমরা ইজিলি পারবা। এরপর দেখো বাসাঞ্চল কোন উপজেলার অন্তর্ভুক্ত? দেখি এটা বলো। বাসাঞ্চল দেখো এটা কিসের সাথে, এটা এখানে কিসের কি খাড়া থাকে বলো তো? এখানে খাড়া থাকে, এখানে কি কেউ টোপ দিতে যায়? এখানে যারা রোহিঙ্গা তারা টোপ দিতে যায়, ঠিক আছে? রোহিঙ্গাদের পুনর্বাসন কেন্দ্র, রোহিঙ্গাদের পুনর্বাসন কেন্দ্র হচ্ছে কোথায় বলো? রোহিঙ্গাদের পুনর্বাসন কেন্দ্র কোথায়? বাসাঞ্চলে। এখন বলো বাসাঞ্চল কোন উপজেলার অন্তর্ভুক্ত? এই প্রশ্নটা কম্পিটিটিভ এক্সাম গুলোতে অনেকবার আসছে, এটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। বাসাঞ্চল কোন উপজেলার অন্তর্ভুক্ত? কোন উপজেলার অন্তর্ভুক্ত? দেখি সবাই বলো। 10-এর আনসার
2। অনেকে দেখি কমেন্ট করছে 10-এর আনসার কত? 2। 10-এর আনসার 2, ভেরি গুড। দেখি 11টা বলো। 11টা আমি বলবো না, এটা তোমরা কমেন্টে জানাও। বাসানচর কোন উপজেলার অন্তর্ভুক্ত? দ্রুত কমেন্ট করো, দ্রুত। যত দ্রুত বলবা তোমরা উত্তর করবা, তত দ্রুত আমাদের ক্লাসটা শেষ হবে, ঠিক আছে? তাসপিয়া হোসেন কমেন্ট করেছে 11-4। বাসানচর কোন উপজেলার অন্তর্ভুক্ত? গোলাম রায়হান বলছে যে 2। 2 কি 10-এর নাকি 11? কিছু তো বলো নাই। জিয়াউল হক মুন্না 11-3 নোয়াখালী। তারপর রিমন 11-4, গোলাম রায়হান 11-2, হাতিয়া হাবিব আক্তার 11-2 রং আনসার। আয়মান উদ্দিন আহমেদ 11-2 রং আনসার। মাহবুবা তাবাসসুম 11-3 রং রং রং। দেখো এখানে তাসপিয়া হোসেন আবার 11-4, ভেরি গুড। এখানে দেখো, এখানে রাইট আনসার হচ্ছে কি? সন্দ্বীপ। এটা একদম লিখে রাখো। বাসানচর কোন উপজেলার অন্তর্ভুক্ত? বাংলাদেশ ওয়েবসাইটে দেওয়া আছে। বাসানচর হচ্ছে সন্দ্বীপের অন্তর্ভুক্ত, ঠিক আছে? সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত হচ্ছে কি বাসানচর। এটা কিসের পুনর্বাসন কেন্দ্র বলো? রোহিঙ্গাদের পুনর্বাসন কেন্দ্র। পরীক্ষাটা আসতে পারে, এটা একটু মাথায় রাখবা, ওকে? এতটুকু বোঝা হয়েছে কিনা একটু জানাও। দেখো আমি এটা কি বলতাম, এটা হচ্ছে 100% 100% আসার মতো একটা প্রশ্ন। দেখি বলো, এটা আনসার কি হবে বলো। ফোর্দো কোন দেশের পারমাণবিক স্থাপনা? ফোর্দো কোন দেশের পারমাণবিক স্থাপনা? এটা হচ্ছে সাম্প্রতিক মানে নিউজে সবচেয়ে বেশি আলোচিত কয়েকটা ইরানের কয়েকটা স্থাপনার মধ্যে একটা হচ্ছে কোনটা? ফোর্দো, নাতানস, ইস্পাহান, এগুলা। তাহলে ফোর্দো কোন দেশের পারমাণবিক স্থাপনা? এটা কি হবে? উত্তর হবে কি? ইরান। এখানে খেয়াল রাখবা নাতানস যেটা আছে এটাও কিসের? ইরানের। ইস্পাহান বললো কি হবে? ইরানের হবে। ফোর্দো কোন দেশের পারমাণবিক স্থাপনা? উত্তর কি? ইরান। এরপর দেখি বলো, জুলাই সনদে মোট কয়টি পৃষ্ঠা রয়েছে? একটু দ্রুত কমেন্ট করবা। এটা আমি বলবো না, উত্তর বলবো না, এটা তোমরা কমেন্ট করবা। জুলাই সনদে মোট পৃষ্ঠা কয়টি? কি বলা হচ্ছে? পৃষ্ঠা কয়টি? খেয়াল রাখবা, ভাগ বললে, যদি বলে ভাগ বা অধ্যায় কয়টি, তখন উত্তর হবে 3টি। তখন উত্তর হবে কয়টি? 3টি, ওকে? আর যদি বলে স্বাক্ষর করে কয়টা দল? স্বাক্ষর করে 26টি দল, ঠিক আছে? যদি বলে জুলাই সনদে স্বাক্ষর করে কয়টি দল, তাহলে উত্তর হবে 26টি দল। আর যদি বলে জুলাই সনদে মোট ভাগ বা অধ্যায় কয়টি, তাহলে 3টি। আর যদি প্রশ্ন হয় জুলাই সনদে মোট পৃষ্ঠা কয়টি, দেখো উত্তর করো। এটা তোমরা বলো, উত্তর করো কয়টি পৃষ্ঠা রয়েছে জুলাই সনদে। একটু দ্রুত কমেন্ট করো। হাবিব আক্তার, তারপরে উমর, জিয়াউল হক মুন্না। আচ্ছা এইটা নোট করবা, এই টপিকটা একটু নোট করবা। জুলাই সনদে ভাগ কয়টি? 3টি। স্বাক্ষর করে কয়টি দল? 26টি দল, ওকে? আর জুলাই সনদে মোট পৃষ্ঠা কয়টি? এটা একটু দ্রুত জানাও। জুলাই সনদে মোট পৃষ্ঠা কয়টি? তোমাদের মোটামুটি কয়টা টপিক শেষ? 13টা টপিক শেষ হয়েছে। তেরো নম্বর আনসার আয়মন বলতেছে 13-2 ফার্স্ট। 12 কত? 1। সবাই কমেন্ট করছো 12-1, ঠিক আছে? 12 ফোর্দো কোন দেশের পারমাণবিক স্থাপনা? এটা একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ইরানটা। 13 নম্বরটা বলো একটু দ্রুত, সবাই 13 নম্বরটা উত্তর করো।
এটা দ্রুত বলো, দ্রুত এটা করো। 13 নম্বরটা, জুলাই সনদে মোট পৃষ্ঠা কয়টি? এটা পরীক্ষা চলে আসবে। হাবিব আক্তার বলছে 2, তাসফিয়া হোসেন 13-2, মাহবুবা আক্তার, মাহবুবা সরি তাবাস 12 কত 1, তারিন আহমেদ 12-3, তারপরে আইমন 13-2। একটু দ্রুত জানাও। একটু দ্রুত উত্তর করো। এটা জুলাই সনদে মোট পৃষ্ঠা কয়টি দেখি বলো। মোটামুটি তোমরা কয়েকজন শুধু রাইট আনসার দিছো আর বাকিরা ভুল। দেখো, জুলাই সনদে মোট পৃষ্ঠা হচ্ছে কয়টি? 52টি। জুলাই সনদে মোট পৃষ্ঠা কয়টি বলো? 52টি। একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আর বাক হচ্ছে কয়টি? 3টি। আর স্বাক্ষর করে কয়টি দল? 26টি দল। এটা নোট করে রাখো, যারা নোট করতেছো দ্রুত এটা নোট করো, ঠিক আছে? এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি, এটা পরীক্ষার সম্ভাবনা খুব বেশি। মুশফিকুর রহমান বলতেছে ফাস্ট ফাস্ট, আরো ফাস্ট নিতাম নাকি আর একটু স্লো নিতাম, বুঝি না, শুধু ফাস্ট লিখছো। আচ্ছা, এরপর দেখো, হরমুজ প্রণালী যুক্ত করে। দেখো, হরমুজ প্রণালী যুক্ত করে বলছে। প্রণালী মানে হচ্ছে কি, যা দুটি জলরাশিকে যুক্ত করে স্থলভাগকে পৃথক করে। এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে আমাদের পেজে, তোমরা গেলে পাবা। হরমুজ প্রণালী নিয়ে একটা ক্লাস আছে, এটা একটু দেখে নেবা। মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের একটি ক্লাস, ঠিক আছে? এটা থেকে প্রশ্ন আসতে পারে। দেখো, এটা যুক্ত করে হচ্ছে কি, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। এটা মাথায় রাখবা। হরমুজ প্রণালী যুক্ত করে কাকে? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা জানি হরমুজ প্রণালীকে কি বলা হয়। এখন বর্তমানে তেলের, বিশ্বের তেলের লাইফ লাইন বলা হয় কাকে? হরমুজ প্রণালীকে। বিশ্বের প্রতিদিন 20% তেল এই প্রণালী দিয়ে সরবরাহ হয়। মাত্র 10 কিলোমিটার একটা পথ, জলপথ, এটা দিয়ে তেলের জাহাজগুলো কি হয়? যায়, আসা যাওয়া করে। এবং এখানে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে পারস্য উপসাগরের রাষ্ট্র, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এই যে এই রাষ্ট্রগুলোর, ওমান, এই রাষ্ট্রগুলোর তেল সরবরাহ হয় এই প্রণালীটা দিয়েই, ঠিক আছে? সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। যদি বলা হয় পৃথক করে, দেখো, যদি বলা হয় এই প্রণালীটি কাকে কাকে পৃথক করে, পৃথক করে প্রশ্ন হলে উত্তর কি হবে? দেখো, ইরান মাইনাস মাইনাস মানে পৃথক করে মনে রাখবো। অর্থাৎ এই প্রণালীটি জলপথটি, এই জলপথটি দুইটা কান্ট্রিকে পৃথক করে। একটা হচ্ছে ইরান মাইনাস ওমান, মনে রাখবা, ঠিক আছে? তবে অপশন আর একটা খেয়াল রাখবা, ওমান অথবা অপশনে ইউএইও থাকতে পারে। ইউএই মানে কি? সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। তবে প্রশ্ন থাকার সম্ভাবনা ওমান বেশি, ওকে? অর্থাৎ কিছু অংশ ইউএইও আছে, জন্য তোমার এটা লেখা হয়, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম হরমুজ প্রণালী যুক্ত করে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে, আর পৃথক করে দুইটি দেশকে। একটা হচ্ছে, একদিকে রয়েছে ইরান এবং অন্যদিকে হচ্ছে কি? ওমান। এটা মুখস্থ করবা। পাশে ইউএইটা খেয়াল রাখতে পারো, ঠিক আছে? সংযুক্ত আরব আমিরাত। একটু দ্রুত। হাবিব আক্তার মিম 14-1, ওমদ 14-1, ভেরি গুড। জিয়াউল হক মুন্না, রিমন, ভেরি গুড। মাহবুবা, ভেরি গুড। তোমরা সবাই রাইট আনসার করছো, ধন্যবাদ। এরপর আরেকটা দেখো, দেশ হিসেবে বাংলাদেশকে বেশি বৈদেশিক সাহায্য দেয় কোন দেশটি? এটা সবাই পারার কথা। নিচেরটা আমি বিস্তারিত আলোচনা করব, দেখি এটা বলো সবাই। দেশ হিসেবে বলছি, দেশ হিসেবে, সংস্থা হিসেবে না। দেশ হিসেবে এখানে কিন্তু দুইটা প্রশ্ন হয়, এই জায়গা থেকে প্রশ্ন হবে দুইটা। একটা হচ্ছে দেশ হিসেবে বাংলাদেশকে বেশি বৈদেশিক সাহায্য কে দেয়, আর একটা হচ্ছে সংস্থা হিসেবে। সংস্থা হিসেবে সেটা পরে বলছি, আগে বলো দেশ হিসেবে বাংলাদেশকে বৈদেশিক সাহায্য দেয় কে? বেশি বৈদেশিক, দেশ হিসেবে বাংলাদেশকে বেশি বৈদেশিক সাহায্য দেয় কে? কোন কান্ট্রিটি? 15 আনসার জিয়াউল হককে করছে যুক্তরাষ্ট্র, আরেকটা বলছে চীন। তারপর শেখ তুর্য বলতেছে 15-3, 15। আরেকজন কি বলছে? রিমন 15-1, গোলাম রায়হান 15-4, 16-2।
গোলাম রায়হান অনেক ফাস্ট, ভেরি গুড। এরকম স্টুডেন্ট ক্লাস করলে ভালো লাগে, ঠিক আছে। তারপর আইমান, আইমান এখনো তো 14তে, আমরা 15-16তে চলে আসছি। বাকি একটু দ্রুত জানাও এটা আনসার কি হবে। দেখো দেশ হিসেবে বললে কি হবে এটা একটু দেখো। যদি বলে দেশ হিসেবে বাংলাদেশকে বেশি বৈদেশিক সাহায্য করে দেয় হচ্ছে কি জাপান, একদম তারা মুখস্থ করে ফেলবা, কে করে? জাপান। আর যদি বলে সংস্থা হিসেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো এটা আমি একটু উপরে করে লিখি। সংস্থা হিসেবে বললে তখন উত্তর হবে এডিবি। এডিবির পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আমার মুখে মুখে বলে একটু সবাই, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। যদি বলে সংস্থা হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কোন সংস্থাটি, তখন উত্তর হবে কি এডিবি। এডিবির পূর্ণরূপ কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর যদি বলে দেশ হিসেবে বাংলাদেশকে সব থেকে বেশি সহযোগিতা করে কে, তখন উত্তর হবে কি জাপান। ওকে। আর এডিবি এই সংস্থাটির সদর দপ্তর হচ্ছে, এই সংস্থাটির সদর দপ্তর হচ্ছে ম্যানিলা। এর সদর দপ্তর কোথায়? মেনিলাই। মেনিলা হচ্ছে ফিলিপাইনের রাজধানী। আমি আবারও বলছি, মেনিলা হচ্ছে ফিলিপাইনের রাজধানী। ফিলিপাইন হচ্ছে এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র। আমি আবারও বলছি, এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে কি ফিলিপাইন। আর এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? ফিলিপাইনের রাজধানী মেনিলাই। এতটুকু মাথায় রাখবা। আর একটা বিষয়, এশিয়ায় একমাত্র পেসো মুদ্রা, পেসো মুদ্রা, এই মুদ্রাটা ব্যবহার করে ফিলিপাইন। মানে এশিয়ার আর কেউ এই পেসো মুদ্রাটা ব্যবহার করে না কোনো দেশ। এশিয়া অন্য কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই, শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে কি ফিলিপাইন। তাহলে আমরা ফিলিপাইন থেকে কিছু তথ্য জানলাম, সেটা হচ্ছে কি ফিলিপাইন এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র, ফিলিপাইন এশিয়ার একমাত্র পেসো মুদ্রা ব্যবহারকারী রাষ্ট্র, ফিলিপাইন হচ্ছে ফিলিপাইনের রাজধানী মেনিলাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর। ওকে। এখন 16 নম্বরটা দিকে উত্তর করো। 16 নম্বরটা উত্তর করো। একজন বলতেছে মিহিরিমা, সবার উত্তর দেখে কনফিউজড হয়ে যায়। দেখো তুমি অন্যের উত্তর দেখার দরকার নাই, ঠিক আছে। তুমি তোমার যেটা উত্তর মনে হয় ওইটা করবা, যে ঠিক আছে। আরেকজন থেকে দেখে আইডিয়া করে দেওয়া, আচ্ছা ও চীন দিছে আমি জাপান দিই, ও জাপান দিছে আমি চীন দিই, ঠিক আছে, এই ধরনের করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অপশন টেস্ট করবা, ঠান্ডা মাথায় দেখো, উত্তর অবশ্যই দেখবা বের হয়ে যাবে। এরপর 16 নম্বরের 2 একজন বলছে রিমন, জিয়াউল হক মুন্না, ভেরি গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে কি সুইডেন। ন্যাটোর সর্বশেষ সদস্য কি বলো? সুইডেন। একটু খেয়াল করো, এই সুইডেন হচ্ছে 32তম সদস্য। কততম বলো? 32তম। এখন প্রশ্ন হতে পারে ভাই আর 31টা আছে, এগুলি কি আমার দেখতে হবে? ভাই দেখার কোনো দরকার নেই, তোমাকে দেখতে হবে যে সাম্প্রতিক কোন তথ্যটি আসতে পারে। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ বললে কি সুইডেন, তমটা আসার সম্ভাবনা খুব কম তোমাদের, তারপরও যদি পসিবল হয় মনে রাখতে পারো রাখবা। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কি? কোনটি? সুইডেন। আর ন্যাটো হচ্ছে একটা সামরিক সংস্থা। ন্যাটো কি? সামরিক সংস্থা, যেটার পাওয়ারে আমেরিকা খুব বেশি লাফায়, ঠিক আছে। এ ন্যাটো, ন্যাটোর অন্তর্ভুক্ত আমেরিকা হচ্ছে ন্যাটোর বলা যায় মাথা আর কি, ঠিক আছে, হেড। ন্যাটো সংস্থাটির ইউরোপের বেশিরভাগ কান্ট্রি এই সংস্থার মধ্যে অন্তর্ভুক্ত। ন্যাটো দেখো, ন্যাটোর সদর দপ্তর হচ্ছে মনে রাখবা ব্রাসেলসে। ব্রাসেলস, ব্রাসেলস, ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী। বেলজিয়ামের রাজধানী, ইউরোপের সবচেয়ে একটি বিলাসবহুল একটি কান্ট্রি বেলজিয়াম। বেলজিয়ামের রাজধানী হচ্ছে কি ব্রাসেলস। আর ব্রাসেলসে কিসের সদর দপ্তর বলো? ন্যাটো সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা যদি বোঝা হয় সবাই একটু ডান লিখো, তাহলে পরের টপিকে যাচ্ছে। আমাদের প্রায় 16টি প্রশ্ন শেষ। একটু দ্রুত কমেন্ট করো, এটা বোঝা হলে সবাই একটু ডান লিখো, তাহলে আমরা পরের টপিকটা একটু দেখি। দেখো
এটা হচ্ছে ক্রিকেট নিয়ে। দেখো ক্রিকেট ফুটবল থেকে প্রশ্ন আসবে, সাম্প্রতিক থেকে প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। এখন অনেকে প্রশ্ন করে যে বিশেষ করে মেয়েরা, আমি তো ক্রিকেট দেখি না, বুঝি না স্যার কি করব। দেখো এখানে তোমাকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এইগুলো পারার জন্য, এগুলো রাইট আনসার করার জন্য তোমাকে একদম ক্রিকেট বুঝতে হবে এরকম কিছু না। তুমি ক্রিকেট না বুঝেও, ফুটবল না বুঝেও করতে পারবা, ঠিক আছে? অন্তত চ্যাম্পিয়ন শব্দটা তো বুঝো, ঠিক আছে? এতটুকু বুঝতে পারলেও চলবে। আচ্ছা দেখি এটা বলো, 17 নম্বর। এটা তো ছেলেরা সবাই রাইট আনসার দেওয়ার কথা। দেখি বলো, 2026 সালে নবম, কততম হয়েছে এটা? নবম। খেয়াল রাখবা, নবম টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? দ্রুত সবাই কমেন্ট করো। এখানে খেয়াল রাখবা আরেকটা বিষয়, এখানে এই ওয়ার্ল্ড কাপটার ভেন্যু ছিল হচ্ছে কোথায়? ভারত প্লাস শ্রীলঙ্কায়। ভারত প্লাস কি শ্রীলঙ্কায়। আমরা জানি গত যে নবম টি-20 ওয়ার্ল্ড কাপটি হয়েছে এটাতে বাংলাদেশ অংশগ্রহণ করেনি, ঠিক আছে? ভারত প্লাস শ্রীলঙ্কা এই দুইটা দেশে কি হয়, এই ওয়ার্ল্ড কাপের ভেন্যু ছিল। এই ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হয় দুইটা দেশের মধ্যে স্টেডিয়ামগুলোতে। এখন বলো, নবম টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নিলয় দাস 17-3, মুশফিকুর 17-4, মুশফিকুর রহমান কিরে, জিয়াউল হক মুন্না 17-4, শেখ তুর্য 17-3, তারপরে এইচ রিমন। যারা আসলে এই ক্লাসটা ইন্টারের স্টুডেন্ট তারাও কিন্তু এটা দেখে উপকৃত হবা। কোন দিক দিয়ে? কারণ এই টপিকগুলো, এই সাম্প্রতিক গুলো থেকে দেখা যাবে তোমরা কিছুদিন পয়েন্টার পরীক্ষার পরে যে এডমিশন টেস্ট দিবা ওইখানে দেখবা যে ঘুরে ফিরে এইগুলোই থাকবে, ঠিক আছে? সাম্প্রতিক বলতে যে অনেক সময় আমরা মনে করি সাম্প্রতিক মানে পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগের তথ্যগুলো না। কমপক্ষে 1 বছরের, কমপক্ষে 1-1.5 বছর কিংবা 2 বছরের তথ্যকে ধরে সাম্প্রতিক ধরা হয়, ঠিক আছে? সাম্প্রতিক প্রশ্নগুলো করা হয় 2-3 বছর, 2 বছরের প্রশ্ন ধরে কমপক্ষে। তো ইন্ডিয়া তারিনা ইন্ডিয়া, তারপরে নাইম, মোহাম্মদ নাইম কমেন্ট করেছে 17-3, আলামিন 17-3, হাবিব আক্তার মিতু 18 তো এখনো যায় নাই, আগে একটা করি। দেখো 17 আনসার হবে কত? 17 আনসার কত? 3। ভারত হচ্ছে কি এটা এই ওয়ার্ল্ড কাপের কি ছিল? চ্যাম্পিয়ন ছিল। খেয়াল রাখবা, এখন যদি প্রশ্ন করা হয় দেখি বলো রানার্স আপ কে ছিল? রানার্স আপ মানে ফাইনালে কে পরাজিত হয়েছিল, ঠিক আছে? দেখি বলো রানার্স আপ কে ছিল? তখন উত্তর হবে কি? নিউজিল্যান্ড। রানার্স আপ কে ছিল? নিউজিল্যান্ড, ঠিক আছে? ফাইনালে হারতে দলটি অনেক মায়া হয়, ওয়ার্ল্ড কাপ আসলেই যে দলের জন্য সবার মায়া হয় সেটা হচ্ছে কি? নিউজিল্যান্ড, ঠিক আছে? সে বাঙ্গার হৃদয় নিয়ে প্রত্যেক বছর ওয়ার্ল্ড কাপে আসে খেলতে এবং ওয়ার্ল্ড কাপে ফাইনাল পর্যন্ত যায়, কিন্তু ফাইনালে গিয়ে হেরে যায়। যাই হোক, ও তারপরে কিন্তু হার মানতেছে না, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে সে তার বেস্টটা দেওয়ার জন্য আছে। এরকম ইংল্যান্ডে ছিল এক সময়, কিন্তু ইংল্যান্ড গত আমরা জানি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। একদিন দেখবে নিউজিল্যান্ড অবশ্যই চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, রানার্স আপ হচ্ছে কি? নিউজিল্যান্ড। এরপর দেখো আসিয়ান, এটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সংস্থা। আমি দুটো সংস্থার কথা বললাম, একটা হচ্ছে ন্যাটো, একটু আগে পড়ালাম, আর এটা হচ্ছে সামরিক সংস্থা ছিল। আর আসিয়ান হচ্ছে আমরা হচ্ছে দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ এশিয়া 8টি দেশকে দক্ষিণ এশিয়া হিসেবে চিন্তা করা হয়। এই 8টি দেশগুলো নিয়ে সার্ক গঠিত আমরা জানি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, এই রাষ্ট্রগুলো, মালদ্বীপ, হ্যাঁ, এই রাষ্ট্রগুলো মিলে হচ্ছে কি সার্ক। আর আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন কি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ঠিক আছে, ফিলিপাইন, এই রাষ্ট্রগুলো মিলে, ইন্দোনেশিয়া, এই রাষ্ট্রগুলো মিলে হচ্ছে কি তোমার মায়ানমার, এই রাষ্ট্রগুলো মিলে হচ্ছে কি আসিয়ানের সংস্থাটি, ঠিক আছে? এবং এটা সর্বশেষ সদস্য হচ্ছে কি? কি উত্তর বলো? পূর্ব তিমুর। কোন রাষ্ট্রটি? পূর্ব তিমুর। এবং এটা 11তম, মনে রাখবা কততম? 11তম। আর একটা খেয়াল রাখবা, এটা হচ্ছে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, অর্থাৎ
এশিয়া মহাদেশে কোন দেশটা সর্বশেষ স্বাধীন হয়, সেটা বললে হবে কি পূর্ব তিমুর। এটা কার থেকে স্বাধীন হয়? এই ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়। খেয়াল রাখবা, কোত্থেকে? ইন্দোনেশিয়া। এই পূর্ব তিমুর রাষ্ট্রটি থেকে স্বাধীন হয়? ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়, ঠিক আছে, পূর্ব তিমুর। আর আসিয়ানের সদর দপ্তর মনে রাখবা, এই সংস্থাটির সদর দপ্তর হচ্ছে জাকার্তা। এই সদর দপ্তর কোথায়? জাকার্তা। জাকার্তা হচ্ছে কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায় অবস্থিত। জাকার্তা কোথায় অবস্থিত বলো? ইন্দোনেশিয়া। পুরাতন রাজধানী ছিল কি? জাকার্তা। তাহলে আসিয়ানের সদর দপ্তর আসিয়ানের, তাহলে আমরা বুঝতে পারলাম আসিয়ানের মোট সদস্য কয়টি? 11টি। আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সংস্থা, সুতরাং আমরা বুঝতেছি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ রয়েছে কয়টি? 11টি দেশ মিলে দক্ষিণ পূর্ব এশিয়া, এবং তাদের একটা আঞ্চলিক সংস্থা রয়েছে। এই আঞ্চলিক সংস্থাটা গঠন করার কারণ হচ্ছে তারা যেন আমেরিকা এবং চীনের বলয় থেকে দূরে থাকতে পারে, তারা যেন ঐক্যবদ্ধ থাকতে পারে, যেন তাদেরকে চীনও না টানে, আমেরিকাও না টানে, তা নিজেদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করার জন্য এই সংস্থাটা গঠন করা হয়েছে। ওকে, তো এতটুকুই। এরপর আসি, দেখি বলো 2026 ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কয়টি? দ্রুত কমেন্ট করো, এটা দ্রুত কমেন্ট করো। 2026 ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কয়টি? এখানে উত্তর প্রশ্ন কি হবে, উত্তর করবা। আর একটু খেয়াল রাখবা, এখানে দল অংশগ্রহণ করবে মোট 48টি দল। দল বললে 48টি। আমি আবারও বলছি, দল বললে কয়টি? 48টি। এবং এই 48টি দলকে 12টি গ্রুপে কি করা হবে? বিভক্ত করা হবে। অর্থাৎ একটা গ্রুপে কয়টি করে? 4টি করে, ঠিক আছে। মনে করো ব্রাজিল এক দলে, আর্জেন্টিনা, আচ্ছা যদি মনে করো ব্রাজিল আর আর্জেন্টিনা একই গ্রুপে পড়ছে, তখন কি হবে? যাই হোক, 2026 বিশ্বকাপ ফুটবলে দল কয়টি? 48টি অংশগ্রহণ করবে, এবং গ্রুপ কয়টি হবে? 12টি। আমরা জানি, তাহলে একটি গ্রুপে কয়টি করে দল? 4টি করে, 4 বার 48। এখন প্রশ্ন হচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কয়টি দেশ? দেখি উত্তর করো, সবাই দ্রুত করো। আমরা অনেকে জানি শুধু আমেরিকাতে হবে এতটুকু, কিন্তু কয়টি দেশ? এখানে আরো 2টি দেশ রয়েছে। দেখি দ্রুত বলো। 19-এর আনসার গোলাম রায়হান, শিরিন চৌধুরী, নাইম, এরা কমেন্ট করেছে। তারেক 19-এর বি, তারেক 19-এর বি একদম 3টা দিছে, মানে ও মোস্ট। আচ্ছা দেখো, এটা হবে 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হচ্ছে কয়টি? 3টি। 3টি গুলো কি কি দেখো? ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। ইউএসএ, কানাডা, মেক্সিকো, এই 3টা দেশই হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। কোন মহাদেশে? এই 3টা দেশ নিয়ে আসলে উত্তর আমেরিকা মহাদেশ। ইউএসএ, কানাডা, মেক্সিকো। খেয়াল রাখবা, ইউএসএ, কানাডা, মেক্সিকো, এই 3টি দেশে কি হবে? 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। ইউএসএ, কানাডা, মেক্সিকো। এখন 20 নম্বর প্রশ্নটা দিকে উত্তর করো। নিম্নের কোন চ্যাটবটটি গুগলের জেনারেটিভ এআই চ্যাটবট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দেখে উত্তর করো এটা। তোমরা এটা তো দ্রুত উত্তর করবা। আর একটা প্রশ্ন উত্তর দাও দেখি, চ্যাট জিপিটি যে আমরা ইউজ করি, এই চ্যাট জিপিটির সদর দপ্তর কোথায়? একটু দ্রুত বলো। মোটামুটি তোমাদের শেষ পর্যায়ে আলোচনা, একদম শেষের দিকে। দেখি বলো, এটা উত্তর কি হবে? অনেকে উত্তর করছে চ্যাট জিপিটি। রিমন উত্তর করছে রেমন, কি দিস উত্তর? কোথায় রে? জেমিনি। তাসপিয়া হোসেন
উত্তর করছে জেমিনি। দেখো 20-এর উত্তর হবে নিম্নে কোন চ্যাটবটটি গুগলের জেনারেটেড এআই চ্যাটবট, এটা উত্তর হবে জেমিনি। ঠিক আছে, জেমিনিটা হচ্ছে কি উত্তর, রাইট আনসার। এখন প্রশ্ন হতে পারে চ্যাট জিপিটির সদর দপ্তর কোথায়? এটা তো জেমিনি। চ্যাট জিপিটির সদর দপ্তর মনে রাখবা সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো ইউএসএ তে। চ্যাট জিপিটির সদর দপ্তর হচ্ছে কোথায়? সান ফ্রান্সিসকো ইউএসএ, এটা খেয়াল রাখবা। আর যদি বলা হয় ডিপসিক, আমরা যেই ডিপসিক যেটা চীনের, এটা ডিপসিক যেটা রয়েছে এটা হচ্ছে কিসের? চীনের। এটা হ্যাংজো সদর দপ্তর, সেটা সদর দপ্তর হচ্ছে কোথায়? হ্যাংজোতে। তো যাই হোক, এই প্রশ্নগুলা থেকে প্রশ্নের সম্ভাবনা আছে। এরপরের টপিকটা কি ছিল? ও দেখো, মনে করো এটা পরীক্ষায় 100% দুইটা প্রশ্ন আসবে। একটা হচ্ছে কি বলছিলাম, স্বাধীনতা 21 পদক, ওই জায়গা থেকে। আর একটা প্রশ্ন আসবে ফ্যামিলি কার্ড এবং খাল খনন থেকে। বর্তমান সরকারের দুইটি এই পদক্ষেপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। ফ্যামিলি কার্ড এবং খাল খনন কর্মসূচি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। খাল খননের প্রশ্নটা এরপরে আছে। ওকে, আরেকটা কি বলছিলাম, 21 পদক এবং স্বাধীনতা পদক, দুইটা টপিক পেলাম। ঠিক আছে, আর বাকিগুলো সামনে আসতেছে। এই দুইটা টপিক থেকে মাস্ট তুমি প্রশ্ন কমন পাবা। ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করা হয় কত তারিখ? আমরা জানি এটা উদ্বোধন করে কে? প্রধানমন্ত্রী তারেক জিয়া। এখন বলো, ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয় কত তারিখ? তোমরা একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবা। তোমরা ক্লাস করতেছো অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। দেখি বলো, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করা হয় কত তারিখ? দ্রুত একটু কমেন্ট করো। 21-এর আনসার কি হবে? 21-এর আনসার কি হবে? অনেকে 26শে মার্চ দিবে, বুঝছো? কারণ বলবে যে এই 4টা অপশনের মধ্যে সব থেকে কমন একটা তারিখ, সেটা তো 26শে মার্চ, তাহলে ওইটাই হবে। এটা মনে করে এটার আগে চলে আসবে। এত সহজ সরল হলে পরীক্ষায় ফেল করবা। ভাইয়া, এটার কি কোনো রেকর্ড ক্লাস হবে? তুমি লাইভ ক্লাস করতেছো, এখন রেকর্ড ক্লাস নিয়ে কেন চিন্তা করতেছো বলো তো? রেকর্ড ক্লাস তো আর এত ডিটেলসে নেওয়া যায় না, ঠিক আছে? ল্যাব ক্লাসে তো অনেক ডিটেলসে আলোচনা করা যায় টপিকগুলা। সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করো। একুশের আনসার একজন শুধু বলছে, যে বাকিরা তো, একজন বলতেছে ওর নামও তারেক, উই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান তো থাকবে, প্ল্যান ছাড়া তুমি কি পরীক্ষা পাস করতে পারবা? পারবা না, ঠিক আছে? আমাদেরও প্ল্যান আছে তোমাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার, তোমরা যেন ভালো একটা পজিশনে যেতে পারো। এরপর শুধু একজনে উত্তর করছে, এটা দু একজনে। দেখো, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করা হয় 10 মার্চ, একদম ঠাড়া মুখস্থ করে ফেলো। আর খাল খনন যেটা কর্মসূচি, সেটা হচ্ছে 16 মার্চ, এর 6 দিন পরে। 16 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয় 10 মার্চ। আর হচ্ছে খাল খনন কর্মসূচি হচ্ছে সারা দেশে খাল পূর্ণ খনন কর্মসূচি, সেটা হচ্ছে কি 16 মার্চ। খেয়াল রাখবা, ফ্যামিলি কার্ড হচ্ছে কত? 10 মার্চ। এখন গুরুত্বপূর্ণ একটা সংস্থা WHO, আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি নামটা শুনেছি করোনাকালীন থেকে। এর আগে বাঙালিরা এটা অনেকে জানতো না, ঠিক আছে? আমরা তো মনে করো বাঙালিরা শুধু মানে হাইফে আসলে শুধু ওইটা সম্পর্কে তথ্য রাখি, এর বাইরে এত কিছু জানার প্রয়োজন মনে করি না। WHO বর্তমান সদস্য দেশ কয়টি? দেখো, এটা বর্তমান সদস্য দেশ কয়টি, এটা কেন আলোচ্য বিষয়? কারণটা হচ্ছে সম্প্রতি
এই সংস্থা থেকে দুইটা দেশ নিজেদের নাম প্রত্যাহার করে, অর্থাৎ নিজেরা এই সংস্থা থেকে বের হয়ে গেছে। একটা হচ্ছে কি ইউএসএ প্লাস আর্জেন্টিনা, ঠিক আছে? আর্জেন্টিনা, ইউএসএ প্লাস আর্জেন্টিনা, এই দুইটা দেশ ডাব্লিউএইচওর বর্তমান সদস্যপদ থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে, ঠিক আছে? ডাব্লিউএইচওর বর্তমান সদস্য দেশ হচ্ছে কয়টি? 192টি। আগে ছিল 194টি, এখন হচ্ছে কয়টি? 192টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি তথ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটু যদি ডিটেলসে বলি, ডাব্লিউএইচওর সদর দপ্তর হচ্ছে জেনেভা। মনে রাখবা, এটা সুইজারল্যান্ডের বিখ্যাত একটি শহর। এটা কেন বিখ্যাত? এটা এই শহরকে বলা হয় সম্মেলনের শহর, অর্থাৎ এটাতে সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের বড় বড় সম্মেলনগুলো কোথায় হয়? জাতিসংঘের জেনেভাতে হয়। এই জন্য বলা হয় জেনেভাকে এই সম্মেলনের শহর বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝছো কিনা বলো? জাতিসংঘের বেশিরভাগ সংস্থা সদর দপ্তর কোথায়? 3/2 সদর দপ্তর হচ্ছে কোথায়? এই সুইজারল্যান্ডের শহর জেনেভাতে। এটা আবার রাজধানী না, ঠিক আছে? সুইজারল্যান্ডের রাজধানী, এটা হচ্ছে শহর। ডাব্লিউএইচওর সদর দপ্তর কোথায়? জেনেভাই। আর এটা বর্তমান সদস্য 192টি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। 22 নাম্বার উত্তর করছে শুধুমাত্র। রেকর্ড ক্লাস খুব সম্ভবত দেওয়া হবে না, কারণ কাল বাদে পরশু তোমাদের পরীক্ষা। মুশফিকুর রহমান মাসুম 22-2, ভেরি গুড। সহজ সরল হয়ে ফেল করে আসছি ডাবিতে ফেল করছি, কি হয়েছে? তোমার জন্য ইউনিভার্সিটি আরো আছে, সেকেন্ড টার্ম দিবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, ঠিক আছে? সবাই তো একবারে সফল হবে বলে কথা নাই, তোমার জন্য হয়তো নেক্সট টাইম আরো ভালো কিছু রাখছে। এরপর দেখো যে টপিকটি, তা হচ্ছে ইরানের। আমরা প্রশ্ন আর বেশি না, আর 5টা মতো আছে। ইরানের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত কোনটি? একজন কমেন্ট করছে, ভাইয়া ঘুমাবো তাড়াতাড়ি তো করতেছি। তোমরা যত দ্রুত কমেন্ট করবা, শেয়ার করো। আলামিন, তুমি শেয়ার করো, তোমার ঘুমার আসবে না, তুমি একটা শেয়ার করো, শেয়ার দাও, দেখবো যে তোমার ঘুমার হবে না। একটু ফাস্ট নেন। ওকে, আরো ফাস্ট নিচ্ছি। ইরানের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত কোনটি? উত্তর হবে কারাক দ্বীপ। এটা কেন জানো? এটাতে সবচেয়ে বেশি তেল পরিশোধন হয় ইরানের এই দ্বীপে, কারাক দ্বীপে। এবং এটাতে আমেরিকার নজর সব থেকে বেশি কোন জায়গায়? এই দ্বীপটার মধ্যে, ঠিক আছে? এই দ্বীপের মধ্যে। আর আবু মুসা দ্বীপ, এটা নিয়ে ইরান ভার্সাস ইউএই, সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আবু মুসা দ্বীপ নিয়ে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কি রয়েছে? দ্বন্দ্ব রয়েছে। কোন দ্বীপ নিয়ে বলো? আবু মুসা দ্বীপ নিয়ে। দ্বীপটা হচ্ছে পারস্য উপসাগরে, খেয়াল রাখবে এটা কোথায়? পারস্য উপসাগরের একটি দ্বীপ। কারাক দ্বীপ, এটাও পারস্য উপসাগরের দ্বীপ। কোথায়? পারস্য উপসাগরে, খেয়াল রাখবা। এত কঠিন প্রশ্ন করবে না, তারপরেও তোমাদেরকে বলে রাখতেছি, পারস্য উপসাগরে। তবে এটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই কারাক দ্বীপটা। ইরানের বর্তমান মুদ্রার নাম কি? দেখো, আগে ছিল রিয়াল, এখন হচ্ছে কি তুমান। আমরা জানি কিছুদিন আগে এটা নিয়ে খুব বেশি আলোচনায় এসেছে টপিকটি। ইরানের বর্তমান মুদ্রার নাম কি? তুমান। অনেকে প্রশ্ন করে, স্যার মুদ্রার নামগুলো কি পড়তে হবে, রাজধানীর নামগুলো কি পড়তে হবে? দেখো, পৃথিবীতে অনেক রাজধানী, অনেক মুদ্রার নাম, এতগুলো তোমার প্রয়োজন নেই। যেগুলো খুব ইউনিক এবং তোমার রিসেন্ট কোন একটা কিছু পরিবর্তন হয়েছে, আলোচনা এসেছে, ওই টপিকটাই আসতে পারে পরীক্ষায়। ওই মুদ্রাটা বা ওই রাজধানীটা তোমাকে দেখতে হবে, বাকি এতগুলো টপিক তো দেখার প্রয়োজন নাই, ঠিক আছে? দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস, দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি গত বছরের প্রশ্ন দেখবা ওখানে কমপক্ষে দুইটি মনে হয় সম্ভবত দিবস থেকে প্রশ্ন করেছে। কয়টি? 2টি। সুতরাং দিবসগুলো একটু দেখে যাবা, দিবস থেকে প্রশ্ন আসতে পারে। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে কি? 7 এপ্রিল। আর যদি প্রশ্ন করা হয় বিশ্ব পরিবেশ দিবস বললে পরিবেশ দিবস বললে 5 জুন। বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখ? 7 এপ্রিল। স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, মনে একদম মুখে মুখস্থ করে ফেলো। স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। তোমরা সবাই দ্রুত কমেন্ট করো, জুলাই শহীদ দিবস কবে?
জুলাই শহীদ দিবস বলছে, জুলাই শহীদ দিবস কবে? 14 জুলাই, 16 জুলাই নাকি 5 আগস্ট? চট্টগ্রামের কথা শুনতেও পারি না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, পাওয়ার পরে চট্টগ্রাম চাটগাঁয়ে বাসা নিয়ে আমরা কোর্স করাই, ঠিক আছে? তোমাদের জন্য কোর্স চালু করব, শুনতেও পারবা, বুঝতে পারবা, বলতেও পারবা। দেখি বলো 26 নাম্বার একজনের 26-এর আনসার 16 জুলাই। 16 জুলাই, 16 জুলাই, ভেরি গুড, ভেরি গুড। একজন তারেক কমেন্টটা ভুল করছো, তোমার উত্তরটা বলেছে তারেকের। 5 আগস্ট হবে না, দেখো 5 আগস্ট হচ্ছে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান দিবস 5 আগস্ট। আর এটা হচ্ছে কি 26 জুলাই হচ্ছে, সরি 16 জুলাই হচ্ছে কি শহীদ দিবস, ঠিক আছে? আমরা জানি আমাদের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হয় কত তারিখ? 16 জুলাই, ঠিক আছে? সুতরাং 16 জুলাই হচ্ছে শহীদ দিবস। আর 14 জুলাই যেটা আছে এটা হচ্ছে জুলাই কন্যা দিবস। জুলাই কন্যা দিবস হচ্ছে কত তারিখ? 14 জুলাই। আর 5 আগস্ট হচ্ছে গণ অভ্যুত্থান দিবস, গণ অভ্যুত্থান দিবস। আর যদি বলা হয় শহীদ দিবস তাহলে হচ্ছে কি হবে? 16 জুলাই। ওকে, এই তিনটা তারিখ আমি আবার বলছি, 5 আগস্ট, 14 জুলাই, 16 জুলাই, 5 জুন, 7 এপ্রিল, এই 5টা তারিখ খুব ভালো করে দেখে রাখবা, ঠিক আছে? আর একটা তারিখ একদম জানাটা খুবই জরুরি, সেটা হচ্ছে কি দেখো 21 অক্টোবর। এটা হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় দিবস। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 21 অক্টোবর 1992 সালে। 21 অক্টোবরটা হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন দিবস, ঠিক আছে? সুতরাং এটা পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা খুব বেশি। এই তারিখগুলো পড়লে ইনশাল্লাহ দিবসগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এরপর যে টপিকটি পিডিএফ দিব কিনা এখন আমি শিওর না। আচ্ছা, এরপর দেখো নাফিসা, সরি নাজিফা 26-এর কত 2 বলছিল না? আচ্ছা ঠিক আছে, এখন 27 নাম্বারটা বলো। তোমরা ক্লাস বুঝতেছো? তোমরা ক্লাস বুঝলে একটু সবাই ডান লিখো তো। ক্লাস বুঝলে একটু সবাই ডান লিখো। দেখি অনেকক্ষণ আমি বক বক করছি, আর 2টা প্রশ্ন আছে এটার পরে, এই 2টার পর 2টা টপিক আছে। তোমরা দ্রুত শেয়ার করো, ক্লাসটি দ্রুত শেয়ার করো। একটু দ্রুত বলো। ফিলিস্তিনকে সর্বশেষ স্বীকৃতি দেয় কোন দেশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি তথ্য। দেখো সর্বশেষ স্বীকৃতি দেয় হচ্ছে সান মেরিনো। এর আগে অনেকে ভুল করে হচ্ছে কোথায়, ফ্রান্স, স্পেন, কানাডা এগুলোতে, যদি বা ফ্রান্স কিছুদিন আগে দিয়েছে, সান মেরিনের আগে ফ্রান্স দিয়েছে, স্পেন, কানাডা, অস্ট্রেলিয়া দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। মনে রাখবা সান মেরিনো এটা হচ্ছে ইটালির মধ্যখানে অবস্থিত, অর্থাৎ ইটালি দেশটা অনেকটা এরকম, ঠিক আছে? এবং এটা ইটালির মধ্যে 2টা দেশ রয়েছে, এই জন্য ইটালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, অর্থাৎ ইটালির ভেতরে আরো 2টি দেশ রয়েছে, একটা হচ্ছে সান মেরিনো আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। আমি আবার বলছি, ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, অর্থাৎ ইতালির ভেতরে আরো 2টি রাষ্ট্র রয়েছে, একটা হচ্ছে কি সান মেরিনো, একটা হচ্ছে কি ভ্যাটিকান সিটি। এই সান মেরিনোর কথাই বলছি, যেটা ফিলিস্তিনকে সর্বশেষ স্বীকৃতি দিয়েছে। আর ভ্যাটিকান সিটি হচ্ছে আমাদের মুসলমানদের গুরু থাকে, হুজুর থাকে, ঠিক আছে? হিন্দু ধর্মের গুরু থাকে। আর খ্রিস্টানদের যেটা গুরু খ্রিস্ট ধর্মের, তাদেরকে বলা হয় পোপ। পোপরা থাকে ভ্যাটিকান সিটিতে। ওকে, আচ্ছা যাই হোক, এরপরে আরেকটা খেয়াল রাখবো, বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় 1988 সালে। খেয়াল রাখবা, বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় 1988 সালে। বাংলাদেশ স্বীকৃতি দেয় কত সালে? 1988 সালে। আর যদি প্রশ্ন আসে ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি কে দেয়, তখন উত্তর হবে আলজেরিয়া।
তখন উত্তর হবে আলজেরিয়া আলজিয়ার্স চুক্তির মাধ্যমে। আলজিয়ার্সটা হচ্ছে আলজেরিয়ার রাজধানী, ওখানে একটা চুক্তি হয়, ওই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনকে স্বীকৃতিটা দেওয়া হয়। এরপর দেখো খাল খনন কর্মসূচি 2026 উদ্বোধন করা হয় কোন অঞ্চল হতে? মনে করি এটা 100% পরীক্ষায় চলে আসছে, এটা 100% পরীক্ষায় চলে আসছে। দেখি উত্তর করো, এটা উত্তর কি হবে একটু দ্রুত বলো। এটা হচ্ছে 16 মার্চ। এটা কত তারিখ? 16 মার্চ 2026 সালে এটা উদ্বোধন করা হয় এবং সারা দেশে একই দিনে এই কার্যক্রমটা শুরু হয়। দেখি বলো, দ্রুত বলো। 27-এর আনসার 2, 28-এর কত? 28-এর মুশফিকুর রহমান বলছে 28-এর 2, বাকিরা একটু দ্রুত বলো। এরপর আর 2টা প্রশ্ন আছে শুধু, একটু দ্রুত করো। আর এইচ রিমন 28-এর আনসার 2, দিনাজপুর। ভেরি গুড। দেখো খাল খনন কর্মসূচি 2000 সারা দেশব্যাপী যে উদ্বোধন করা হয় প্রোগ্রামটি, এটা হচ্ছে কোথায় হয়? দিনাজপুরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি তারিখ বলা হয় তাহলে 16 মার্চ। আর ফ্যামিলি কার্ড দেওয়া হয় 10 মার্চ। ফ্যামিলি কার্ড হচ্ছে 10 মার্চ, আর খাল খনন বললে 16 মার্চ। এই দুইটা তারিখ খুব গুরুত্বপূর্ণ তারিখ, এগুলো দুটা মনে রাখবা, ঠিক আছে? এরপর তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এর পাশাপাশি তোমাদের একটা নিউজ দিই। আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি, আমাদের প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ পড়ানো হয়। পাশাপাশি তোমাদের সুবিধার্থে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ টিপস এগুলো আমরা শেয়ার করতেছি, তোমাদের উপকার যেন হয়। তো তোমাদের একটা বিজ্ঞপ্তি দিই, সেটা হচ্ছে আমরা সেকেন্ড টাইম অনলাইন ব্যাচ চালু করতে যাচ্ছি। আমাদের অলরেডি ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আমাদের এই সেকেন্ড টাইম অনলাইন ব্যাচে কোর্স মাত্র 99 টাকা, যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টার্গেট। তবে চবি না, আমাদের এই কোর্স দিয়ে তুমি রাবিও কাভার দিতে পারবো, অন্য বিশ্ববিদ্যালয়গুলো কাভার দিতে পারবে ইনশাল্লাহ। তবে আমাদের বেশি ফোকাস থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে। ওকে, তুমি যদি সবগুলো বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নাও, দেখা যাবে প্রিপারেশনটা ওভাবে ভালোভাবে হয় না। আমরা চেষ্টা করব তোমাকে চবিটাকে বেশি ফোকাস করে যদি রাখো, ইনশাল্লাহ চবিতে তোমার শুধু মেরিট না, এখন সেকেন্ড টাইমটা দিবা শুধুমাত্র চান্স পাওয়ার জন্য না, সেকেন্ড টাইম দিতে হবে তোমার ভালো একটা মেরিট আসতে হবে। ফার্স্ট টাইমে হয়তো তুমি চিন্তা করছো তুমি কোনো মতে একটা সাবজেক্ট পাইলে হচ্ছে, চান্স পাইলে হচ্ছে। আর এখন সেকেন্ড টাইমে তুমি চিন্তা করতে হবে তুমি শুধু চান্স না, তুমি যেন একটা ভালো সাবজেক্টে যেতে পারো, একটা ভালো মেরিট পজিশনে গিয়ে তুমি নিজের পছন্দ মতো সাবজেক্ট যেন নিতে পারো। তো আমরা তোমাদের সুবিধার্থে আমরা নামে মাত্র 999 টাকা দিয়ে এই কোর্সটা চালু করেছি। এখানে কয়টা ইউনিটের প্রিপারেশন নিতে পারবা? 3টা, বি প্লাস সি প্লাস ডি, এই 3টা ইউনিটের প্রিপারেশন নিতে পারবা একটা কোর্সের মধ্য দিয়ে। আমাদের এই টিচাররা ছাড়াও আরো অনেকগুলো রয়েছে, অন্য গুরুত্বপূর্ণ যারা এই আমাদের কোচিং থেকে পড়ে চান্স পেয়েছে, তারাও তোমাদের সাথে রয়েছে, তারাও তোমাদেরকে মনিটরিং করবে, তোমাদের সবার তোমাকে সহযোগিতা করবে। তাহলে এই সেকেন্ড টাইম ব্যাচে যারা ভর্তি হতে ইচ্ছুক, তোমরা পরীক্ষার পরে তোমাদের যে পশু পরীক্ষা, এটা তোমরা সিদ্ধান্ত নিতে পারবা। আর যদি এটা বিস্তারিত তোমাদের জানতে ইচ্ছা করে, আমাদেরকে ইনবক্স করতে পারবা, আমাদেরকে পেজ ইনবক্স করলে পাবা, অথবা আমাকে তুমি চাইলে এই নাম্বারে ইনবক্স করতে পারো। সরি, 01876644633 এই নাম্বারে ইনবক্স করলেও আমি তোমাকে বিস্তারিত জানিয়ে দিব কোর্স সম্পর্কে, ঠিক আছে? আমাদের ক্লাস পহেলা মে থেকে আমাদের কোর্সের ক্লাস শুরু হবে, ঠিক আছে? তো মাত্র 999 টাকা। তো আচ্ছা, দেশের প্রথম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কোনটি? এটা হচ্ছে রিসেন্ট, গত কিছুদিন আগের একটা গুরুত্বপূর্ণ তথ্য। দেশের প্রথম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কোনটি? দেখি বলো, এটা উত্তর করো সবাই। একটু দ্রুত উত্তর করো সবাই। দেশের প্রথম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কোনটি? 29 নম্বরটা একটু বলো, এরপর 30, এরপর আরেকটু আলোচনা করে শেষ। আর সর্বোচ্চ হাতে গোনা সর্বোচ্চ 3 মিনিট। ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দেখি বলো 29 আনসার কি হবে? অনেকে এখন 28 নম্বরে পড়ে আছো তোমরা।
রিমন ভেরি গুড, শিরিন আক্তার ভেরি গুড, নাজনীন শান্তা ওয়েল ডান। দেখো সেকেন্ড টাইমটা এমন ভাবে নিজেকে প্রস্তুত করবা, আমরা অনেক সময় মনে করি সেকেন্ড টাইম থেকে স্যার 3 নাম্বার কাটা যাবে, এই 3 নাম্বার নিয়ে টেনশন করো। ভাই তুমি ফার্স্ট টাইমার না, তুমি সেকেন্ড টাইমার। তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো, তোমার একটা অভিজ্ঞতা হয়েছে, অন্তত পরীক্ষার হলের পরিবেশের একটা তোমার এনভায়রনমেন্ট, তোমার একটা ভেতরে একটা কাজ করতেছে, ঠিক আছে, একটা অন্তত একটা ভয় যেটা থাকে পরীক্ষার হলের, ওটা কেটে গেছে। এটার জন্য তো তুমি 3 নম্বরে এগিয়ে আসো, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে তুমি অলরেডি অনেক সময় পাচ্ছ, সময়টা অনেক বলতে অনেকও না, যদি কাজে লাগাতে পারো তাহলে অনেক সময়, একদম সেকেন্ড টাইমের জন্য যথেষ্ট একটা সময় আছে তোমার কাছে। তুমি যদি এটা ভালো করে প্রিপারেশন নাও, আমি আবারও বলছি, একজন সেকেন্ড টাইমার যদি আসলে গাইডলাইন ফলো করে যদি প্রিপারেশন নিতে পারে, গাইডলাইন ফলো করতে হবে প্রথমত। সত্য হচ্ছে একটা, তুমি অনেক পড়া পারো, অনেক কিছু পারো, কিন্তু তুমি তোমার গাইডলাইন ফলো করো নাই এবং তোমার ভেতরে কনফিডেন্স নাই, এই দুইটা যদি তোমার সমস্যা থাকে তাহলে তোমার চান্স হবে না। তোমাকে অবশ্যই গাইডলাইন ফলো করতে হবে এবং ডে বাই ডে তোমার কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, এবং যারা সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছে তাদের সাথে তোমার একটা যোগাযোগ থাকতে হবে, তাদের সাথে তোমার প্রবলেম গুলো শেয়ার করতে হবে, ঠিক আছে। দেন তোমার কাছে মনে হবে না আমিও পারবো। তারা কোন প্রবলেম গুলো ফেস করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেকেন্ড টাইম দিয়ে। আমাদের কোচিং এ অসংখ্য স্টুডেন্ট রয়েছে যারা সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছে, ওকে, ভালো ভালো সাবজেক্ট নিয়ে কম পড়তেছে, সুতরাং লতে পর্যন্ত পড়তেছে। আর কি বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লতে পর্যন্ত সেকেন্ড টাইম দিয়ে আমাদের স্টুডেন্ট চান্স পেয়েছে। তো যাই হোক, যদি ভালো করে পড়ো এটা মাইনাস যাবে, এটা কি হবে, প্লাস হবে। আমি আবারও বলছি, তোমার যা নাম্বার পাওয়া তার থেকে তুমি আরো 3 নাম্বার বেশি পাবে, একদম ফার্স্ট টাইমার থেকে তুমি আরো 3 নাম্বার বেশি বেশি চান্স পাবা, একদম শিওর ধরে রাখো তোমার প্রস্তুতি যদি ওভাবে নিতে পারো। তাহলে দেশের পঞ্চম সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এরপর দেখি বলো 30 নাম্বারটা, এটা মনে করো পরীক্ষায় সম্ভবত চলে আসবে, এটা হয়তো পরীক্ষায় চলে আসছে। 2026 সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়ন দলকে? 30-এর আনসার কি হবে? শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ নাকি বাংলাদেশ? শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ নাকি বাংলাদেশ? সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত 30 নাম্বারটা দ্রুত কমেন্ট করো, লাস্ট প্রশ্ন। আর একটা বিষয় বলি, আরেকটা বিজ্ঞপ্তি রয়েছে তোমাদের জন্য আমরা একটা ফ্রি মডেল টেস্ট ব্যবস্থা করেছি। যারা লাইভ ক্লাসটা করেছো এবং ক্লাস শেয়ার করেছো, আমি আবারও বলছি, যারা ক্লাসটি করেছো এবং ক্লাস শেয়ার দিয়েছো তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ করবা, আমাদেরকে পেজে দিলেও ইনবক্স করলেও হবে, অথবা হোয়াটসঅ্যাপ ইনবক্স করলেও হবে, অথবা তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে ওখানেও আমাদের নাম্বার রয়েছে অ্যাডমিনের, ওখানেও যদি দাও হবে, ঠিক আছে। যারা ক্লাসটি শেয়ার দিচ্ছ আমাদের পেজের, এই ক্লাসটি শেয়ার দিচ্ছ, তারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবা, আমরা তোমাদেরকে ফ্রি মডেল টেস্ট প্রোভাইড করব, ওকে। এই ফ্রি মডেল টেস্টে কি দেওয়া রয়েছে? বাংলা, ইংলিশ, জিকে, টোটাল 60 নাম্বার প্রস্তুতির একটা মডেল টেস্ট। আশা করি তোমার শেষ মুহূর্তে, আগামীকাল শুধু একটা দিন আছে ফ্রাইডে, শেষ মুহূর্তে যদি এই মডেল টেস্টটা দাও, অন্তত তোমার ভেতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। এই পরীক্ষাটার থেকে যে একদম হুবহু কমন আসবে বিষয়টা তেমন না। তোমার পরীক্ষার দেওয়ার আগের দিন একটা পরীক্ষা দেওয়া, এটা তোমার জন্য অনেক বেশি উপকার হবে, ঠিক আছে। তোমার পরীক্ষার হলে নিজের কনফিডেন্স ধরে রাখতে পারবে, ওকে। দেখি একটু সবাই বলো, 26 সাফনদর ফুটবল চ্যাম্পিয়ন কোনটা হয় বলো? হ্যাঁ, আমি ফাস্ট করতেছি, তোমরা যারা যারা ক্লাসটা শেয়ার দিবা, এখনো দাও না, দ্রুত শেয়ার দাও, ক্লাসটা শেয়ার দিয়ে স্ক্রিনশট নাও, নিয়ে আমাদের পেজ ইনবক্স করো, ঠিক আছে। পেজ ইনবক্স করো কিংবা আমাদের এই টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করো, তোমাদেরকে ফ্রি মডেল টেস্ট প্রোভাইড করবো। যারা ক্লাস শেয়ার দিচ্ছ তাদেরকে আমরা ফ্রি মডেল টেস্ট গুলো প্রোভাইড করবো, ওকে। দেখা এত কষ্ট করে একটা ক্লাস নিলাম, স্লাইড রেডি করলাম, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ টপিক। দেখে বলো এটা উত্তর কি হবে? 30-এর আনসার কি হবে? বাংলাদেশ। এটা রানার্স আপ কে জানো? ভারত। রানার্স আপ হচ্ছে কে? ভারত। হেরে গেছে ভারত, যেহেতু ভারতকে হারাইছে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনূর্ধ্ব
টোয়েন্টি ফুটবল চ্যাম্পিয়ন দলকে বলো? বাংলাদেশ। উত্তর কি হবে? বাংলাদেশ। এটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, তাহলে আজকে আমরা যা আলোচনা করলাম, ক্লাস কতটুকু বুঝতে পেরেছো সবাই জানাবা। এবং তোমাদের জন্য যেটা বললাম, যারা ফ্রি মডেল টেস্টটা দিতে চাও, নিজেকে শেষ মুহূর্তে প্রস্তুত করতে চাও, নিজেকে যাচাই করতে চাও, আমাদেরকে ইনবক্স করবা, আমরা মডেল টেস্টটা পাঠিয়ে দিব। তো এবং খুব মানসম্মত মডেল টেস্ট, বাংলা, জিকে, ইংলিশ প্রত্যেকটা প্রশ্ন যথেষ্ট যৌক্তিক প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। তো আজ এই পর্যন্ত। ক্লাস কেমন লেগেছে একটু জানাও। আর আমাদের সেকেন্ড টাইম অনলাইন বেচ যেটা স্টার্ট হচ্ছে 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। কোর্স ফি মাত্র 999 টাকা। এটাতে 3টা ইউনিটের প্রস্তুতি একসাথে, BCD। যাদের 6B টার্গেট তাদের জন্য এটা বড় একটা মাইল ফ্লক হবে ইনশাল্লাহ। তোমাদেরকে 6B করতে আমরা প্রস্তুত, বাকিটা আল্লাহর হাতে। আমরা 1 তারিখ থেকে ক্লাস শুরু করতেছি। তো তোমরা যারা এনরোল করো না, দ্রুত এটা এনরোল করতে পারো। আগে পরীক্ষাটা দাও, শনিবারে পরীক্ষার পরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিও। বিস্তারিত জানার জন্য আমাদেরকে নক দিলে হবে, ঠিক আছে? একজন কমেন্ট করছে, স্যার চকলেট দিলে 10 জনকে মেনশন করব, না হলে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চকলেট দিব। ঠিক আছে, কয় টাকা দিব এটা বলি না, আবার চকলেট দিব। ওকে। আর তাহলে এই ক্লাসগুলো, এই টপিকগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে আমি যেটা বলছি শুরু থেকে, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সাম্প্রতিক অবশ্যই দেখবা, যেগুলো আলোচনা করেছি আশা করি শেষ মুহূর্তে সেগুলো দেখে গেলে চলবে। আর পাশাপাশি আরেকটা পার্ট, সেটা হচ্ছে ওই মৌলিক বিষয়টা একটু দেখবা, মৌলিক বিষয়টা। আর সাম্প্রতিকের বিষয়গুলো যেগুলো পড়ানো হয়েছে এগুলো পড়লে এনাফ, এর থেকে বেশি খুব ডিটেলস দেখতে হবে না। আরেকটা, আমি জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য রিলেটেড একটা ক্লাস আপলোড দিব আগামীকাল। এটা আগামীকাল সন্ধ্যা আপলোড হবে। তোমরা অবশ্যই আগামীকাল সন্ধ্যায় 2 মিনিটের জন্য হলো অনলাইনে এসে ক্লাসটা দেখে যাবা। ওকে, এটা তোমাদের জন্য থাকবে। আর হচ্ছে কি যেন বললাম, আচ্ছা দেখো, এখানে নেগেটিভ মার্ক নাই তোমাদের, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোনো নেগেটিভ মার্ক নাই। সুতরাং সর্বোচ্চ দাগাবা, একদম ঠাড়া সব দাগাবা। তবে দাগানোর আগে মাথা রাখবা কমপক্ষে 70টা প্রশ্ন, কমপক্ষে তোমার 60 থেকে 70টা প্রশ্ন কনফার্ম আগে ঠান্ডা মাথায় দাগাবা, ঠিক আছে? এরপরে বাকিগুলো দাগাও। তোমার মোটামুটি 70-75টা হলে ভালো সাবজেক্ট, ভালো কলেজ। এটা কলেজের উপর ভেরি করে, কিছু কলেজে কম্পিটিশন খুব বেশি, কিছু কলেজে কম। ঠিক আছে, কিছু কলেজে কোনো মতো মানে পাস করেও তোমার চান্স হয়ে যাবে, আর কিছু কলেজে দেখা যাচ্ছে 70, 65, 70, 75, 80 এরকম নাম্বার লাগতেছে। তো যাই হোক, ক্লাস কেমন লেগেছে একটু বলো। পরবর্তী ক্লাসে, পরবর্তী অন্য আরেকদিন অন্য একটা টপিক নিয়ে ইনশাল্লাহ তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবা। মুশফিকুর রহমান, থ্যাংক ইউ ভাইয়া। তোমাদেরও থ্যাংক ইউ, ধন্যবাদ এতক্ষণ এত গরমের মধ্যে টানা ক্লাসটা করার জন্য। এখানে সাম্প্রতিকের পাশাপাশি আমি যেগুলো খুব, যে ঘটনাগুলো, যে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ ওগুলো আলোচনা করেছি। এখানে শুধু যে সাম্প্রতিক ক্লাস হয়েছে তা না, এমসিকিউ ওয়ান শট ক্লাস হয়েছে তা না, এমসিকিউর পাশাপাশি যেগুলো বিস্তারিত তথ্য রয়েছে গুরুত্বপূর্ণ ওগুলো আমি আলোচনা করার ট্রাই করেছি। ওকে, গোলাম রায়হান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, রিমন কমেন্ট করছে যে সুন্দর ভাইয়া, কে সুন্দর? আমি, থ্যাংক ইউ। এরপরে রাদিয়া ফায়াস তুষি, খুব ভালো ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তোমাকেও ধন্যবাদ ক্লাস করার জন্য। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্ত। আর সবাই ভালো থাকবা। আর তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাসটি করে না এখনো, তাদেরকে ক্লাসটার লিঙ্ক পাঠিয়ে দাও, দ্রুত পাঠিয়ে দাও। এটা বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে, রেকর্ড। তো আজকে পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।